আহ সবাইকে শুভ সন্ধ্যা। আমি শাকিলা নাহার বলছি, YPF এর জেন্ডার এন্ড ইনক্লুসিভিটি টিম থেকে। এখন আমি কারেন্ট লিড হিসেবে আছি। আজকে আমাদের টপিকটা যেটা নিয়ে আমরা কথা বলবো খুবই ইম্পর্টেন্ট এবং সময় সাপেক্ষ একটা টপিক, কারণ টপিকটা আজকের হচ্ছে আমাদের ডিজিটাল কনসেন্ট, বা আমাদের বাংলাদেশে যে বিনা অনুমতিতে বা নন কনসেনচুয়াল ইমেজ আর ভিডিও শেয়ারিং বা পেডলিং হয়ে থাকে, এন্ড খুবই বেশি বাড়ছে এবং হচ্ছে, আমরা প্রতিদিনই দেখছি। হয়তো কেউ গুরুত্ব দিয়ে, হয়তো কেউ খালি দুষ্টুমি বা মজা হিসেবে দেখছি, বাট আমরা প্রতিনিয়তই দেখছি, ট্রোলিং থেকে শুরু করে ইভেন রিসেন্ট নারায়ণগঞ্জের যে কেসটা হলো, which was very pathetic, যেখানে একজন তরুণী নিজের জীবন নিতে বাধ্য হয়েছেন আফটার এআই অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে তার কিছু ছবি ভাইরাল করে স্প্রেড করা হয়। তো আমাদের মনে হয় যে ডিজিটাল কনসেন্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখন স্মার্ট বাংলাদেশের কথা বলি, অ্যান্ড পুরো দুনিয়াটাই আমরা বলি ইজ বাউন্ড ইন দ্য ইন্টারনেট অফ থিংস, অথবা আমরা বলি সবকিছু এখন ইন্টারনেটে। আমাদের জীবনের প্রতিটা পার্সপেক্টিভ থেকে শুরু করে প্রতিটা অংশ, প্রতিটা কাজ কোনো না কোনো ভাবে ইন্টারনেটের সাথে জড়িত। তো ডিজিটালি আমাদের কনসেন্ট কতটা মানা হয় এবং আরো কি করা উচিত, কিভাবে মানা উচিত, এবং আমরা ডিজিটাল স্পেসটাতে, এটা ফেসবুক হোক অথবা হোক টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম অথবা ইভেন লিঙ্কডইন, আমরা ডিজিটালি কিভাবে সেফ থাকতে পারি, অন্যের কনসেন্টকে ভ্যালু করতে পারি, বা অন্য কাউকে সাহায্য করতে পারি তার প্রাইভেসি মেনটেন করতে, এটা নিয়ে আজকে মেইনলি আমাদের ওয়েবিনারটা। আমাদের সাথে আছেন দুজন খুবই গুরুত্বপূর্ণ এবং নামকরা এক্সপার্ট প্যানেলিস্ট। আমাদের সাথে আছেন তাসাফি হোসেন আপু, who is the co-founder of Bohnishikha, and we also have with us Sharifa Sultana apu, who is a US-based researcher. তো সবাইকে ওয়েলকাম আজকের আমাদের ওয়েবিনারে। এন্ড আমরা ফার্স্টে বললাম যে আমাদের ওয়েবিনারটা হচ্ছে নন কনসেনচুয়াল ইমেজ আর ভিডিও শেয়ারিং। তো আমরা যদি একটু নেক্সট স্লাইডে যে দেখি যে আসলে আমরা নন কনসেনচুয়াল ইমেজ শেয়ারিং বা পেডলিং বলতে কি বুঝে থাকি। তো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দি রিসার্চ অফ আমাদের GNI টিম, যে আসলে নন কনসেনচুয়াল ইমেজ শেয়ারিং বা পেডলিং বলতে আমরা কি বুঝে থাকি। In this digital age, the internet has become an integral part of our daily lives. তো যেটা আমরা ফার্স্টে বললাম যে আমরা কানেক্ট, কমিউনিকেট, কন্টেন্ট শেয়ারিং সবকিছু এখন টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়ে ইন্টারনেট থেকে করি। অ্যান্ড আমাদের ডিভাইসেস সেম হতে পারে, বাট আমাদের প্ল্যাটফর্ম কম বেশি সবারই একই, which is সোশ্যাল মিডিয়া। অ্যান্ড এখানে যে রাইজিং কনসার্নটা হচ্ছে সেটা হচ্ছে নন কনসেনচুয়াল ইমেজ শেয়ারিং। অ্যান্ড এটাকে কমনলি আমরা টার্ম করে থাকি রিভেঞ্জ পর্ন বা ইমেজ বেসড অ্যাবিউজ হিসাবে। এটা মোস্ট কমনলি ইউজ হয় আমাদের নিউজ পেপার, মিডিয়া গুলোতে অথবা রিপোর্টিং এ ইউজ হয়, অ্যান্ড ইভেন অনেক সোশ্যাল অর্গানাইজেশনস অথবা সিভিল অর্গানাইজেশনস ওই টার্ম গুলো ইউজ করে থাকেন। অ্যান্ড আমরা এটা থেকে কি বুঝে থাকি, আমরা মনে করি এটা মেনলি হচ্ছে কারো ইন্টিমেট বা এক্সপ্লিসিট ছবি তার কনসেন্ট বা সম্মতি ছাড়া অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া বা ইভেন বিক্রি করা। তো আমরা এটা তো একটা মানে রিসার্চ করে বললাম যে কি মনে হয় মোস্ট মানুষের কাছে যে নন কনসেনচুয়াল ইমেজ শেয়ারিং জিনিসটা। বাট আমি যদি আমাদের প্যানেলিস্টকে একটু ছোট্ট করে জিজ্ঞেস করি, অ্যাজ দে আর ওয়েল অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন, যে আপনাদের কাছে খুব সহজ ভাষায় যদি বলতে হয় যে আপনি যদি আপনার কোনো ছোট ভাই বা বোন যে 5 বা 6 এ পড়া, হয়তো নতুন ইন্টারনেট ইউজ করছে, সোশ্যাল মিডিয়া ইউজ করছে কোনো কারণে, তাকে আপনি কিভাবে বুঝাবেন যে নন কনসেনচুয়াল ইমেজ শেয়ারিংটা আসলে কি? আমি যদি শরীফা আপুকে দিয়ে। হ্যালো, আমি Sharifa Sultana, I'm assistant professor at the University of Illinois Urbana-Champaign আছি। আমি বহু বছর ধরে জেন্ডার এবং টেকনোলজির এই ইন্টারসেকশনে কাজ করছি, বিশেষ করে উইমেনদের হ্যারাসমেন্ট নিয়ে।
তো এখানে নন কনসেনচুয়াল ইমেজ শেয়ারিং বলতে যদি আক্ষরিক অর্থে আমরা চিন্তা করি তাহলে কনসেন্ট মানে অনুমতির কথা বলা হচ্ছে এখানে। অনুমতিবিহীন ভাবে যদি কারোর ছবি শেয়ার করা হয়, এটা যে শুধুমাত্র অনুমতি মেয়েদের প্রয়োজন তা না, এখানে ছবিতে যারা যারা থাকবে, যারা যারা মূল এখানে একটা ছবির ইমেজ, একটা ভিজুয়াল যে সেটার মধ্যে যে মেসেজটা ক্রিয়েট করছে সেই প্রোটাগনিস্ট, তাদের অনুমতির কথা এখানে বলা হচ্ছে। তো এখানে আমাদের আজকের টপিকে মূলত জেন্ডারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তো জেন্ডার বলতে এবং শুধু জেন্ডারটাকে ন্যারো ডাউন করে উইমেনের কথা চিন্তা করা হচ্ছে। তো এই উইমেনদের এই অনুমতি ব্যতীত ছবি শেয়ার করে তাদের কোনো ধরনের হার্ম ক্রিয়েট করা, বা হয়তো উদ্দেশ্যমূলকভাবে হার্ম ক্রিয়েট করা, বা উদ্দেশ্য হয়তো হার্ম ক্রিয়েট করা নেই কিন্তু তারপরও উইমেনদের হার্ম হচ্ছে, এই ধরনের টপিক নিয়ে আমরা আজকের আলোচনার মধ্যে চিন্তিত। তো নন কনসেনচুয়াল ইমেজ শেয়ারিং আমার মতে এটাই হওয়া উচিত যে এই এই টপিকের আন্ডারে এই ধরনের কথাগুলোই আসলে আলোচনা করা উচিত, যেখানে উইমেনদের হার্ম হচ্ছে রিগার্ডলেস ইট ইজ ইন্টেন্ডেড অর আনইন্টেন্ডেড, মানে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত। সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, দ্যাট ওয়াজ আ লাভলি ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আমরা মেইনলি এখানে ওয়েমেনদের তুলে ধরছি এবং কেন এটা আমরা শুন যাব, এন্ড এটা নিয়ে একটু ডাইসেকশনও করব। কিন্তু আপু যেটা বললেন যে যারা থাকবে ছবিতে সবারই কনসেন্ট লাগবে, whether they are male or female or identify as gender diverse। তো আমি নেক্সট একটু তাসাফি আপুর কাছে যাব যে আপু আপনি কি মনে করেন যে আমার যদি বাংলাদেশে আপনার আমার ফিল্ড লেভেলে যদি একটা বাচ্চাকে হয়তো কয় রাতে খুলনার বুঝানো লাগতো যে তুমি যেটা করছো এটা নন কনসেনচুয়াল ইমেজ শেয়ারিং, আপনি কিভাবে বুঝাতেন বা কিভাবে তার কাছে পোর্ট্রে করতেন জিনিসটা? হাই, থ্যাংক ইউ আমাকে এখানে আসার জন্য, ইনভাইট করার জন্য। আমি অ্যাকচুয়ালি কনসেন্ট যখন চিন্তা করি আমি আরো অনেক ব্রড হিসেবে চিন্তা করি। সম্মতির কথা আমরা যখন বলছি আমি শুধু ওইটুকুতে ভাববো না যে যেহেতু এখানে কাউকে বোঝানোর কথা আসছে, আমি অ্যাকচুয়ালি ওইখান থেকে বলবো যে আমি যখন কোনো কিছু দেখছি কোথাও, সেটা কোনো ইমেজ হোক, অনেক সময় মিমেও অ্যাকচুয়াল মানুষজনের ছবি ইউজ করা থাকে, কিংবা আমরা আমাদের এখানে ট্রোলিং এর জন্য না হলে অনেক সময় কমিক ভাবেও দেখা যায় যে কোনো কিছু একটা ঘটেছে সেটাকে কোনোভাবে হয়তো একটু ডিস্টর্ট করে ছোট ভিডিও ক্লিপ তৈরি করা হচ্ছে, কিংবা একটা ছোট ইমেজ পোস্ট তৈরি করা হচ্ছে। তো ইভেন সেগুলাকেও আমি কিন্তু সম্মতির জায়গাতে আনি, কারণ আমরা অনেক সময় পাবলিক স্পেসে অনেকভাবে এখন ডিজিটাল ইমেজেস তৈরি হয়, যে কোনো রাস্তায় একটা ছবি হতে পারে, কেউ কোথাও পড়ে যাচ্ছে সেটার একটা ছোট ভিডিও ক্লিপ হতে পারে। সো আই থিঙ্ক সম্মতির জায়গাটা ওখানে যে এরকম কোনো কিছু আমি দেখলাম আরেকজন শেয়ার করেছে, তার মানে আমি ওটাকে শেয়ার করলাম, তাহলেও কিন্তু ওই মানুষটা সম্মতি, যার ছবি কিংবা ভিডিও ক্লিপ ওটা, সে ওটা সম্মতি দিয়ে অ্যাকচুয়ালি পাবলিশ করেছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আমি যদি আমার নিজের ছবিকে মিম বানিয়ে পোস্ট করি এবং তারপরে সেটা অন্যান্য কেউ পোস্ট করে, সেটা এক জিনিস। তারপরে হচ্ছে যে ইভেন আমিও যদি আমার নিজের ছবি একটা ফোরামে কোথাও দিয়ে থাকি, নেসেসারি না যে ওই ছবিটা আমি পুরো সম্মতি দিচ্ছি যে ওটা যে কোনো ভাবে ব্যবহার করা হোক, রাইট? তো সম্মতির কিন্তু অনেক ধরনের লেভেল আছে, এবং আই থিঙ্ক এটা ওভারঅল আমাদের শুধু আমাদের কালচার বলবো না, ওভারঅল গ্লোবাল স্পেসেও সম্মতি বলতে আমরা কি বুঝি, কনসেন্টটাকে কতদূর আনছি, এটা নিয়ে অনেক কনভারসেশনস হচ্ছে। সো আই থিঙ্ক ইভেন ডিজিটাল স্পেসেও, ডিজিটাল ইমেজের জায়গাতেও অনেক সময় আমরা বলে থাকি যে হ্যাঁ, অনলাইনে পাবলিক প্রোফাইল তৈরি করেছো, সেখানে তুমি ছবি দিয়েছো কিংবা ভিডিও দিয়েছো, সেটা যে কেউ ইউজ করতে পারে, কিন্তু তার মানে তো হচ্ছে যে আমি যে কোনো পাবলিক স্পেসে থাকলে আমি যা কিছু করছি সেটা সবার জন্য উন্মুক্ত, সেটাকে ব্যবহার করা। কিন্তু তা তো নয়, আমরা যখন অফলাইন স্পেসে থাকি আমরা তো সেভাবে চিন্তা করি না যে কিংবা চিন্তা করে থাকলেও সেটাকে আমরা হ্যারাসমেন্ট কিংবা কনসেন্টের বাইরে চিন্তা করি, কোনো ফর্ম অফ আমার বাউন্ডারিকে আঘাত করা হচ্ছে সেই হিসাবে চিন্তা করি। কিন্তু অনলাইন স্পেস হলে তখন অনেক সময় আমরা চিন্তা করি যে ওইটা এখানে কাউন্ট করে না। সো আই থিঙ্ক আমাদের জায়গা থেকেও, প্রত্যেকের জায়গা থেকেও এটা চিন্তা করা উচিত যে আমি কোনো কিছু একটা দেখলাম, সেটা মজার করে হোক, খারাপ ভাবে না হলে পরে আমি হয়তো মজা করে দেখছি, কিন্তু যার ছবি ব্যবহার করা হচ্ছে কিংবা ভিডিও ক্লিপ ব্যবহার করা হচ্ছে, তার কাছে হয়তো ইট মাইট নট বি সো ফান।
So I think সম্মতির জায়গাটা is much broader. থ্যাংক ইউ সো মাচ আপু। এক্স্যাক্টলি যেখানে আমাদের লাইফটা সেট করা দরকার ছিল, যে আমি যদি পাবলিক ফিগার্স এর কথাই বলি, বাংলাদেশে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন যাদের পিকচার্স নিয়ে পোস্ট করা হয়, মিম বানানো হয়, ট্রোল করা হয়, তারা ইভেন জানেনও না এগুলোর এক্সিস্টেন্স, বাট তাদের এগুলো বেশ ওয়াইড স্প্রেড এন্ড ভাইরাল হয়ে যাচ্ছেন, মানুষ হাসাহাসি করছে। কিছুক্ষণের জন্য এগুলো আমাদের লাইট হার্টেড বা মানে শুধুই মজার জন্য মনে হলেও ওই মানুষটার জন্য এটা কি হতে পারে, এটার একটা বড় প্রভাব আমরা আজকে দেখতে পারবো প্রথমত। দ্বিতীয়ত, যদিও আমাদের ওয়েবিনারটা আজকে খালি শেয়ারিং শব্দটা আছে অ্যাডেড, আমার মনে হয় আমরা এটা নিয়েও ভাবতে পারি যে আমরা যে ইভেন রেকর্ড করি অনেক মানুষকে। রিসেন্ট আমাদের মেট্রো ওপেন হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওপেন হয়েছে, মানুষ ভিজিট করতে গেলে অনেক ভিডিওস করে, ক্লিপস নেয়। এখন আমার যদি মনে হয় যে না, আমার সামনে যে মেট্রোতে বসে ভিডিও করছে মেট্রোটার, তার ভিডিওতে আমি আসছি এবং এটা আমার কমফোর্টেবল লাগছে না, এখানেও কিন্তু একটা কনসেন্টের ব্যাপার আছে। এন্ড এই যে শুটিং পাবলিক প্লেসে উইদাউট এনি কনসেন্ট, এন্ড কেউ যদি এটাতে কোনো আপত্তি জানায় সেক্ষেত্রে কি করতে হবে, এইটা নিয়ে কিন্তু আমাদের সেরকম কোনো প্রভিশন নেই। ইনফ্যাক্ট আমাদের নন কনসেনচুয়াল ইমেজ শেয়ারিং নিয়ে লতে বা আমরা যদি পলিসিতে বলি, সেরকম ওয়েল ডিফাইন্ড কোনো পলিসি বা ল নেই। তো আমি এখন অনুরোধ করব আমাদের ল টিমের রিপ্রেজেন্টেটিভ শাওন ভাইকে একটু ইনসাইট দিতে যে আমরা অ্যাকচুয়ালি কি বুঝছি লর ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ শাকিলা আপু ফ্লোর দেওয়ার জন্য। আর তাসাফি আপুকেও ধন্যবাদ যে ব্যাপারটা উঠে নিয়ে আসার জন্য, যে আসলে কনসেন্টের ব্যাপারটা কি বা কিরকম ভাবে আসে। বেসিক্যালি এখানে যে ফ্যাক্ট চেকটা দেওয়া আছে সেটা হচ্ছে বাংলাদেশের আসলে কতজন নারী তারা যে হ্যারাসমেন্টের শিকার হন বা অনলাইনে যে ভায়োলেন্সের শিকার হন সেটা তার কতজন রিপোর্ট করে, এবং এটা গত বছরের তুলনায় প্রায় 50% বেড়ে গেছে। এবং মূলত যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেই জায়গাগুলোতে হচ্ছে আহ এই হ্যারাসমেন্টের ঘটনাগুলো সাধারণত ঘটে। এবং এখানে দেখেন যে একটা টাইপ অফ কমপ্লেইন আছে যে কি কি ধরনের হ্যারাসমেন্ট গুলা হয় আসলে, মানে আহ, আসলে এই যে নন কনসেনসুয়াল ইমেজ এর মাধ্যমে আসলে কি কি ধরনের সমস্যাগুলো হয়, যেরকম ফেক আইডি তৈরি, যেটা সবচেয়ে বেশি 43%। তারপর হচ্ছে, এবং ফেক আইডি শুধুমাত্র যে আপনার এই যে ব্যাপারটা যৌন সহিংসতা যে এটাই শুধু না, ব্যাপারটা রাজনৈতিক ভাবেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন ডিজিটাল সিকিউরিটি আইনের সাথে আরো অনেকগুলো ব্যাপার জড়িত হয়ে গেছে, এবং আইটি হ্যাক, ব্ল্যাকমেইল, মোবাইল হ্যারাসমেন্ট, অবজেকশনেবল কন্টেন্ট এবং অন্যান্য। তো সব মিলে আমাদের 16 নভেম্বর 2020 থেকে 31 এপ্রিল 2022 পর্যন্ত 16,735টা কমপ্লেন এসেছে, যেটা হচ্ছে কিনা শুধুমাত্র 63.51%। মানে আমরা এখনো প্রায় এক তৃতীয়াংশের বেশি হ্যারাসমেন্টের ঘটনা এগুলো রিপোর্টেড না। এটার পিছনে যে কারণ সেটাতে আমার মনে হয় যে আমরা এলআর যে টিম, ল রাইট অ্যান্ড জাস্টিস টিমের আমরা ফেলোরা যখন চিন্তা করছিলাম তখন আমরা কিছু কারণ পেয়েছি। তার মধ্যে বড় একটা কারণ হচ্ছে যে পর্নোগ্রাফি আইনের সাথে এই নন কনসেনসুয়াল ইমেজ গুলাকে মিলিয়ে ফেলা। পর্নোগ্রাফির যে আইন, সেখানে পর্নোগ্রাফির যে সংজ্ঞা, অর্থাৎ শিক্ষার কাজে ব্যবহার হয় না এরকম যে কোনো কিছু যৌন উদ্দীপক, সেটা টেক্সট হতে পারে, সেটা হচ্ছে আহ ছবি হতে পারে, সেটা ভিডিও হতে পারে, সেটা অডিও হতে পারে। এখন এটার সাথে যে স্বাভাবিকভাবে ফেসবুকে আমরা জাস্ট আমার যদি কোনো প্রোফাইলের অনলি মি করে রাখা, বা হচ্ছে অনলি মি না, ফ্রেন্ডস, প্রাইভেসি সেটিংস এ ফ্রেন্ডস দিয়ে রাখা কোনো একটা ছবি যদি ছড়িয়ে যায় কোনোভাবে, বা হচ্ছে আমি যে জায়গাটাকে পার্সোনাল রাখতে চাই, সোশ্যাল মিডিয়ার স্পেসেও আমরা যখন পার্সোনালাইজড একটা জায়গা রাখতে চাই, সেইটা যখন প্রাইভেসির ব্রেক হয়, সেইটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করব। এবং পর্নোগ্রাফি বাংলাদেশে খুব স্ট্রিক্টলি এটা হচ্ছে নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায়
যেরকম হচ্ছে শুধুমাত্র এটা বাংলাদেশের প্রেক্ষাপটে না, সোশ্যাল মিডিয়ার মানে সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমাদের কাছে বাইরের ওয়ার্ল্ডটা অনেক বেশি হচ্ছে ওপেন। ফলে আমাদের বাইরেরও কোনো ইমেজ দেখা যাচ্ছে যে এখন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেরকম অনলি ফ্যান্স বা এই টাইপেরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে তারা হচ্ছে এই টাইপের সেক্সুয়াল ইমেজেস গুলা সেল করে। এখন এই জিনিসগুলো যখন চুরি করে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে চলে আসে, তখন আসলে বাংলাদেশের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত বা হচ্ছে এই প্ল্যাটফর্ম গুলার অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, এই জায়গাগুলোতে কনফিউশন আছে এবং এইগুলাকে ডেডিকেট করে কোনো নির্দিষ্ট আইন নাই। এই জিনিসগুলোকে পর্নোগ্রাফির সাথে মিলে ফেলা হয়েছে। কিন্তু এখানে এই বিভিন্ন যে টেলিগ্রাম গ্রুপের আমরা বিভিন্ন ঘটনা জেনেছি ইতোপূর্বে, সেই সবখানে হচ্ছে ওই নারী ও শিশু নির্যাতন আইন এবং হচ্ছে ওই পর্নোগ্রাফি আইন, মূলত এই দুই জায়গা থেকেই জিনিসটা চিন্তা করা হয়। কিন্তু আসলে যে একটা স্বাভাবিক একটা ছবি বা একটা মিম, এটাও যে প্রাইভেসি লঙ্ঘন করতে পারে এবং আসলে আহ কোন প্রাইভেসি বা যে কনসেন্ট নেওয়ার প্রসেস সেইটা আসলে কি, এই ব্যাপার সংক্রান্ত কোনো আইন আমাদের আপাতত হচ্ছে আমাদের ল রাইট অ্যান্ড জাস্টিস টিমে চোখে পড়ে নাই। এবং আহ, তার ফলশ্রুতিতে আমরা যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে যে আমাদের প্রয়োজন আছে আমাদের যে ল, সেইখানে আমরা এই নন কনসেনচুয়াল ইমেজের যে ব্যাপারটা সেটা আমরা অ্যাড্রেস করতে হবে এবং কিভাবে প্রাইভেসি ভায়োলেশন হয় এবং কিভাবে কনসেন্ট নেওয়া যেতে পারে সেই জিনিসগুলোকে তুলে ধরতে হবে। এবং পরবর্তীতে আমাদের যে পর্নোগ্রাফির সাথে নন কনসেনসুয়াল ইমেজের যে লিগ্যাল যে পার্থক্যটা এবং ভিকটিম ব্লেমিং এর যে ব্যাপারটা, সেইটা নিয়েও আমাদের আইনে বিস্তারিত থাকতে হবে। আর যদি চিন্তা করা যায় যে হচ্ছে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কারণে বা যে কথাটা অলরেডি এসেছে যে বিভিন্ন রকমের প্রোগ্রাম আসছে যেখানে হচ্ছে পর্নোগ্রাফি তৈরি করা যায়, সেই জায়গাগুলো থেকেও আমাদের হচ্ছে আহ সম্ভব হলে খুব দ্রুত সেইটাকেও হচ্ছে ইয়া করতে হবে, আহ মোকাবেলার ব্যবস্থা করতে হবে। তো মোটামুটি আমাদের ল রাইট অ্যান্ড জাস্টিস টিমের পার্সপেক্টিভ ছিল এটাই। ধন্যবাদ শাকিল আপু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদেরকে এত সুন্দর করে বলার জন্য যে আমাদের লিগ্যাল অবস্থাটা অ্যাকচুয়ালি কি, এত ছোট্ট সময় এত সুন্দর করে বলার জন্য। এই যে একটা জিনিস যেটা উঠে আসলো শাওন ভাইয়ের স্পিচ থেকে আমরা শুনলাম যে আমাদের দেশে এখনো নন কনসেনচুয়াল ইমেজ শেয়ারিং বা পেডলিং নিয়ে সেরকম কোনো আইন নেই, এক। দ্বিতীয়ত এটা পর্নোগ্রাফি অ্যাক্টের আন্ডারে কিছুটা ট্রিট করা হয়। এখন নন কনসেনচুয়াল ইমেজ, আমি হয়তো একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি এন্ড এটার ইমেজ হয়তো কেউ তুলে শেয়ার করছে উইদাউট মাই কনসেন্ট। এখন এটাও কিন্তু নন কনসেনচুয়াল ইমেজ শেয়ারিং এর মধ্যে পড়তে পারে। কিন্তু আমরা কিন্তু এখনো দেখছি যে ল এর আন্ডারে পর্নোগ্রাফির অ্যাক্টে যেহেতু আছে এটা, তো যেটা হচ্ছে ইজ আমার এটা ইন্টিমেট ইমেজ না হলে কিন্তু আমি সেরকম কিছু করতে পারছি না। তো এটা একটা বড় সমস্যা। উই বিলিভ যে আমার কনসেন্ট আমার খালি ইন্টিমেট ইমেজে যে দরকার শেয়ার করার আগে, এটা কিন্তু অবশ্যই না। আমার কনসেন্ট আমার যে কোনো ইমেজ পাবলিক প্ল্যাটফর্মে আপনি শেয়ার করার আগে নেওয়া দরকার। অ্যান্ড ইনফ্যাক্ট এই যে কনসেন্টের কথাটা ভাইয়া তুলে ধরলেন, কনসেন্টের ভেরি ডেফিনেশনটা আমাদের আরো ক্লিয়ার করে আমাদের আইনে আনতে হবে, বাস্তবায়ন করতে হবে। ভাইয়া বেশ কিছু আমাদেরকে দেখালেন যে সার্ভেতে ডেটা উঠে এসেছে। এন্ড কিছুক্ষণ আগে আপু বলছিলেন যে আমাদের সার্ভেতে যে ডেটা উঠে এসেছে তা প্রেজেন্ট করার আগেই যে আমরা এখানে ওমেনদের নিয়ে বেশি কথা বলছি। কেন ওমেনদের নিয়ে বেশি কথা বলছি? তো আমরা যদি একটু রিসেন্ট ডেটা গুলো দেখি, ইন্টারনেট ইউজার at the start of 2023 is 66.94 million বাংলাদেশে। অ্যান্ড রিপোর্টেড কি পরিমাণ কেস হয়? অ্যাকশন এইডের সার্ভেতে উঠে এসেছে যে 73% পিপল যারা রেসপন্ড করেছেন বলেছেন যে তারা এরকম কিছু ফেস করেছেন বাট লিগালি রিপোর্ট করেন। তো 73%ই রিপোর্ট হচ্ছে না।
তো যদি 73% রিপোর্ট না হয়, জাস্ট আমাদের রিপোর্ট হচ্ছে 27%। কিন্তু এই 27%-এর মধ্যেও 70% নারী যারা রিপোর্ট করছে। তো 70% যখন নারী, তখন অফকোর্স আমাদের একটা কনসার্নের জায়গা হয় যে এটা হয়তো নারী ভিত্তিক একটা সমস্যা, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে এটা নারী ভিত্তিক কোনো সমস্যা না, সমস্যাটা কনসেন্ট ভিত্তিক। আমরা এখন আমাদের দেশে জেন্ডার বেস ভ্যালেন্স নিয়েও যদি কথা বলি, সমস্যাটা কিন্তু হচ্ছে যে কনসেন্ট মানুষ এখনো স্ট্রিক্টলি ফলো করে না, অথবা স্ট্রিক্ট মনিটরিং এন্ড লজ ইমপ্লিমেন্ট করা হয় না বলে মানুষ ফলো করে। তো এই কনসেন্টের জায়গাটা, যেটা তাসাফি আপু আগেও বলেছেন, যে অনেক ব্রড, এন্ড এই জায়গাটার উপর আমরা মনে করি যে প্রচুর এডুকেশন দরকার। এন্ড এডুকেশন বলতে খালি বাচ্চাদের জন্য স্কুলের বইয়ে পাঠ্যপুস্তকে না, অ্যাডাল্টদের জন্য যারা সারাক্ষণ ইন্টারনেটে থাকেন, যে সিভিল সার্ভেন্টরা বা সাইবার টিমে বাংলাদেশ থেকে যারা কাজ করছেন তাদের জন্য, যে কনসেন্ট আসলে কি, যারা কেসেস রিপোর্ট করেন তাদের জন্য যে কনসেন্ট আসলে কি, বা ইভেন যাদের কাছে আমরা হেল্প নিতে যাচ্ছি, হতে পারে তারা মেন্টাল হেলথ প্রফেশনাল, হতে পারে তারা সাইবার সিকিউরিটির কেউ, হতে পারে তারা বাংলাদেশ থেকে কোনো 999-এর হেল্পলাইনের কেউ, হতে পারে তারা মেন্টাল হেলথ থেরাপিস্ট যাদের কাছে আমরা হেল্প চাচ্ছি যে আসলে আমার এখানে সমস্যা হচ্ছে। তো তখন আমি যখন এরকম একটা কেস শুনবো, ফার্স্ট থিং যেটা আমার মাথায় আসা দরকার, কনসেন্ট কতটুকু মেনটেন হয়েছে। এন্ড কনসেন্ট খালি হ্যাঁ না যে এতটুকুই না, তাসাফি আপু আগেও বলেছেন আমাদের, বাট এটার যে ডিটেলস গুলা, যে ক্লজেস গুলা, যে এটা এটা থাকা মানে কনসেন্ট। আমি জাস্ট ফেসবুকে নিজের ছবি পাবলিকলি দিয়েছি বলে আপনি আমার সব ছবি সব প্ল্যাটফর্মে নিজের মতো ইউজ করবেন, এটা কিন্তু কনসেন্ট না। আপনি যদি আমার ছবি শেয়ার করতে চান, আপনি আমার কমেন্টসে ইনবক্সে আস্ক করতে হবে যে আপু আমি এখানে এইভাবে শেয়ার করতে চাচ্ছি, ইজ দ্যাট ওকে? তখন যে ক্লজ গুলো আসে, এটা নিয়ে আই থিঙ্ক বাংলাদেশে অনেক বেশি ডায়ালগ দরকার। এন্ড জিনিসটা হচ্ছে যে আমাদের তো 73%-ই রিপোর্ট করছে না, তাহলে হয়তো তাদের সমস্যা নেই, তো আমরা এটা নিয়ে এত কথা বলছি কেন? এটা আমরা কথা বলছি কারণ ইভেন দ্য 27% যারা রিপোর্ট করছেন 2023 স্টার্টে দেখা গেছে যে দ্যাট ইভেন অ্যাভারেজেস অফ 5টা কেস পার ডে। 27% রিপোর্টিং এ 5টা কেস পার ডে, 100%-এ যদি আমরা এটাকে কনভার্ট করি তাহলে কিন্তু হিউজ। এন্ড রিপোর্টিং যে হচ্ছে না এটার মানেই না যে মানুষের সমস্যা নেই, এটার মানে এটা বরঞ্চ অনেক বেশি দাঁড়ায় যে মানুষ হয়তো প্রপার রিপোর্ট করার ওয়েটা জানে না, অথবা আমাদের রিপোর্টিং মেকানিজম নাই সেহেতু। তো আমি এখানে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাবো আমাদের প্যানেলিস্টদের, যে আপনাদের কি মনে হয় যে মেইন প্রবলেমটা কই, এন্ড এই যে নাম্বারস আমরা দেখছি এটা কতটুকু রিয়েল পিকচারটা পেইন্ট করে? আমি যদি আগে তাসাফি আপনাকে জিজ্ঞেস। আই থিঙ্ক ওভারঅল নারী প্রতি সহিংসতার যে রিপোর্টিং গুলা হয়, আমরা জানি যে রিপোর্টেড কেসেস সবসময় অনেক কম কম্পেয়ার টু অ্যাকচুয়াল যেই কেসগুলো হয়। অনেকগুলো কারণ আছে এখানে। এর আগেও একটা পয়েন্ট উঠে এসছে, ভিকটিম ব্লেমিং এর একটা জায়গা, যে অনেক সময় আমরা কোনো ধরনেরই নারীদের প্রতি সহিংসতা যখনই আমরা দেখি, প্রথমেই একটা প্রশ্ন উঠে আসে যে তুমি কেন ওখানে ছিলে, তোমার কি দরকার ছিল এগুলা। সো ডিজিটাল স্পেসেও একদম প্রথম থেকেই যখনই এই ধরনের জেন্ডার বেসড ভায়োলেন্স নিয়ে কথা বলা শুরু হয়েছে, তখনই আমরা প্রথম থেকেই দেখেছি এই প্রশ্নগুলো আসতো যে এতই যদি সমস্যা হয় তাহলে সোশ্যাল মিডিয়াতে মেয়েদের কি দরকার প্রোফাইল থাকার কিংবা ওখানে অ্যাক্টিভ থাকার। সো এখন যেহেতু সেই ধরনের ভায়োলেন্স গুলো আরো বেড়ে গেছে, মেয়েরা আরো বেশি এইসব প্ল্যাটফর্ম গুলাতে এনগেজড হচ্ছে, তখনও সেখান থেকে আমরা এক্সপেক্ট করি যে আস্তে আস্তে এই অ্যাটিটিউডটা চেঞ্জ হবে। হচ্ছে আই গেস আস্তে আস্তে খানিকটা, কিন্তু তারপরেও যখনই স্পেশালি যে বিষয়গুলাকে কালচারালি কিংবা সোশ্যালি একটু ইমোরাল, একটা শব্দ আছে যেটা ইউজ করা হয়, যেটা কালচারালি অ্যাকসেপ্টেবল না, ওরকম কোনো কিছু হলে তখন আরো বেশি সেখানে হাইলাইট করা হয় যে এটা কি দরকার ছিল, এই ছবিগুলো তুমি কেন তৈরি করেছো, তুমি কেন পাঠিয়েছো,
তুমি ইভেন ইফ ইট ইজ পাবলিকলি ব্যবহার করার কোনো ছবি, তখনও প্রশ্ন হচ্ছে যে পাবলিকলি এটা কি দরকার ছিল দেওয়ার, প্রাইভেটলি যদি থাকতেই হয় এই প্ল্যাটফর্মে এবং শেয়ারই করতে হয় নিজের ইনফরমেশন, সেগুলা খুবই প্রাইভেটলি জাস্ট নিজের সেফ গ্রুপ যেটাকে বলা হয় সেইটার মধ্যে যাতে থাকা হয়। সো যার ফলে দেখা যায় যে অনেক সময় এই ধরনের কোনো ইস্যুস ফেস করে থাকলে, কোন ধরনের ভায়োলেন্সের শিকার হলে পরে মেয়েরা, নারীরা তারা এটা প্রকাশ করে না। কোথায় যাবে, কার কাছে যাবে, কি বলবে, কিভাবে এটার জন্য তাদের সহযোগিতা পেতে পারে, সেগুলো নিয়ে অনেক কনফিউশন থেকে থাকে। সো ওটা একটা বড় কারণ যার ফলে দেখা যায় যে রিপোর্টিং অ্যাকচুয়ালি অনেক লো হয়ে থাকে। আমাদের অ্যাকচুয়াল যেই কেসেস হয়ে থাকে, যে ইস্যুস গুলো ফেস হয়ে থাকে, সেই তুলনায় পুলিশের কাছে গিয়ে রিপোর্টিং আরোই কম। আর ডিজিটাল কেসের জায়গাতে ওটা একটা বড় জায়গা। এখনো ছোটখাটো যদি কোনো সমস্যা হয়ে থাকে, লাইক অনলাইনে হ্যারাসমেন্ট, মেসেজ করে করে হ্যারাস করছে কিংবা কল করছে, র্যান্ডম অ্যাকাউন্ট থেকে ছবি পাঠাচ্ছে, ভিডিওস পাঠাচ্ছে, সেই সব জায়গায় তখন দেখা যায় যে পুলিশ বলে যে আচ্ছা এগুলো তো ছোটখাটো বিষয়, এগুলা কেস করে কি হবে, যেই রিসোর্সেস লাগবে ওরকম একটা মানুষকে খুঁজে বের করতে, ফেক অ্যাকাউন্ট থেকে মেসেজেস আসছে সেটাকে ইনভেস্টিগেট করা, ইটস নট ওয়ার্থ দ্যাট ট্রাবল। আর যেহেতু বড় কোনো হুমকি নেই, ফিজিক্যাল কোনো হার্ম এখানে হচ্ছে না, মেন্টাল যে হার্মটা হচ্ছে ওটাকে অতটা ইম্পর্টেন্স দেওয়া হয় না, প্রায়োরিটি দেওয়া হয় না। সো সেই ফলে দেখা যায় যে রিপোর্ট করতে গেলেও অনেক সময় রিপোর্ট নেওয়া হয় না, কিংবা যেহেতু তখন কনভারসেশনে বোঝা যায় যে এখানে খুব একটা লাভ হবে না, খুব একটা ইনভেস্টিগেশন হবে না, নেক্সট স্টেপস হবে না, তখন দেখা যায় যে অনেক সময় আমরা রিপোর্ট করি না, অনেক সময় রিপোর্ট করতে যাই না, যেহেতু অন্য কারো কাছ থেকে শুনেছি এই ধরনের সিচুয়েশন হয়। এবং তারপরে আর মেয়েদের প্রতি কেন এটা বেশি দেখা যাচ্ছে কম্পেয়ার টু ছেলেরা, জেন্ডার ডাইভার্স কমিউনিটি যদি আমি বলি, সেখানে কিন্তু আবার ডিফারেন্ট লেভেলের জেন্ডার বেসড একটা হ্যারাসমেন্ট হয়ে থাকবে এবং অনলাইন স্পেসে অনেক হাই। সো আই থিঙ্ক ওটা ইজ লার্জলি আমাদের পিতৃতান্ত্রিক সিস্টেম, যেহেতু সেখানে আমি একটা এক্সাম্পল ইউজ করতে খুব পছন্দ করি, যে রাস্তাঘাটে মেয়েরা যদি এমনি দাঁড়িয়ে থাকে, তখন মানুষজন এসে সবসময় জিজ্ঞেস করে ও কিছু লাগবে নাকি, কিছু খুঁজছেন নাকি, কিংবা কেন দাঁড়িয়ে আছেন। যদি পরিচিত কেউ হয় সে বলবে যে শুধু শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার দরকার নেই, কারণ একটা ধারণা আছে যে পাবলিক স্পেস ইজ ইন্টারডিউড ফর মেন। এমনি এমনি যদি কোথাও থাকতে হয়, যে কোনো ধরনের পাবলিক স্পেস এবং অনলাইন স্পেস ইন আ ওয়ে ইজ একটা মাঝামাঝি জায়গা পাবলিক এবং প্রাইভেটের মধ্যে। সো ওখানেও সিমিলার একটা জিনিস, যে এই জায়গাতে যদি থাকতে হয় তাহলে ছেলেদের পাশে কিভাবে থাকা যায় সেটাকে নিজে ন্যাভিগেট করে থাকতে হবে। রাস্তা দিয়ে হাঁটলে পরে একটা ছেলে যদি উল্টা পাশ দিয়ে হেঁটে আসে, সবসময় মেয়েরা দেখা যায় যে তারা হয় থেমে যায় কিংবা সাইড দেয়, কারণ ম্যাক্সিমাম টাইমে ছেলেরা সোজাই হাঁটতে থাকে, জায়গাটা ছাড়ে না। আর এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অনেক সময় দেখেছি। এমনও হয় যে লিটারেলি এসে মুখের সামনে এসে তারপরে দাঁড়াবে, কারণ আমি রাস্তা ছাড়ছি না, বাট দে সো ইউজ টু দ্য ফ্যাক্ট যে রাস্তা ছেড়ে দিব আমি, তার ফলে ওরা হাঁটতেই থাকে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, সো হ্যারাসমেন্টটা ইজ ওয়ান অফ দোজ থিংস, যে যখন একটা প্রিভিলেজড গ্রুপ কিংবা কমিউনিটি মনে করে যে এটা আমার জায়গা, অন্য কেউ এখানে আসতে হলে আমি জায়গা ছাড়বো না, তারা এখানে কোনোভাবে যেটুকু জায়গা আছে সেটুকুর মধ্যে তাদের জায়গা নিয়ে নিতে হবে। এবং যখন তারা মনে করে যে ওরা আমার জায়গাটা নিয়ে নিচ্ছে, তখন হ্যারাসমেন্ট ইজ আ মেথড, যেখানে আমি তোমাকে কোনো না কোনো ভাবে এমন ফিল করাবো যার ফলে তুমি এখানে থাকতে চাবে না, তুমি ঘরে থাকবে, না হলে তুমি পারলে গাড়িতে থাকবে, তুমি তোমার দরকার না হলে পরে তুমি রাস্তায় আসবে না। সিমিলারলি অনলাইন স্পেস তো সেম, আমি হ্যারাস করি কারণ আমি চাই আমার ধারণা আমার প্রিভিলেজের জায়গা থেকে, আমাকে সোসাইটি যেভাবে বড় করেছে সেই জায়গা থেকে আমার ধারণা যে এটা আমার জায়গা, আমার সবচেয়ে বড় কি বলে আমার সবচেয়ে বড় রাইট আছে এখানে থাকার, তোমার তার থেকে কম আছে। তো আমি তোমাকে এমন ভাবে তুচ্ছ ফিল করাবো, তোমাকে মনে করিয়ে দিব যে তোমার এখানে থাকার রাইট নেই, তাহলে তুমি আস্তে আস্তে এখান থেকে হয় সরে যাবে,
না হলে তুমি তোমার জায়গাটাকে আরো ছোট করে ফেলবে। সো দ্যাট ইজ আ বেসিস অফ কেন হ্যারাসমেন্ট হয়, এবং সেটা আমাদের সোসাইটিতে অফলাইন স্পেসে কন্টিনিউয়াসলি হচ্ছে, এবং অনলাইন ইজ জাস্ট আরেকটা এক্সটেনশন সেটার, সেটা আলাদা ভিন্ন কিছু না। অন্যান্য জায়গায় তো আমরা যেভাবে দেখি হ্যারাসমেন্ট, এখানেও ওই একই জিনিস, জাস্ট একটা নতুন মোডালিটি তৈরি হয়েছে সেটা। থ্যাংক ইউ সো মাচ আপু। এই তাসাফি কনভারসেশনের আপু, আরেকটা জিনিস এখানে আমরা মনে হয় আরেকটু হাইলাইট করার দরকার আছে, যে যখন আমরা এই রিপোর্ট গুলার কথা বলছি, আমরা শুধু রিপোর্টটাকে লিগ্যাল পার্সপেক্টিভ থেকে দেখছি, যে রিপোর্ট করার কথা, যে পুলিশের কাছে গিয়ে কতজন বা আদালতের কাছে গিয়ে কতজন রিপোর্ট করেছে, কিন্তু সংঘর্ষগুলো হচ্ছে আসলে প্ল্যাটফর্মের উপরে। তো প্ল্যাটফর্মেও অনেকগুলো রিপোর্ট হয়, তো এগুলো তো ডেটা বেসড জিনিস, তো এই প্ল্যাটফর্ম গুলো সাধারণত এই ডেটা গুলো আমাদের সাথে শেয়ার করে না। আমি যেহেতু এই স্পেসে কাজ করছি অনলাইন সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে, তো আমি এটা আসলে জানি যে ইভেন যখন পুলিশও প্ল্যাটফর্ম গুলোর সাথে কথা ধরেন ফেসবুক এদের সাথে যোগাযোগের চেষ্টা করে বা হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগের চেষ্টা করে, যে এই ধরনের একটা ইনসিডেন্ট হয়েছে, একজন ভদ্রমহিলা এরকম একটা ব্যাপার নিয়ে আমাদের কাছে কমপ্লেন করেছে, আপনারা আমাদেরকে সহায়তা করুন। এই যে জিওগ্রাফিক একটা যে বর্ডার আছে, মানে ক্রস কান্ট্রি বর্ডার, বাংলাদেশ ইউএসএ বা বাংলাদেশ কানাডা, বাংলাদেশ অস্ট্রেলিয়া, যেখানে যে প্ল্যাটফর্মের হেড অফিস, তারা এই ব্যারিয়ারটাকে ডেটা এবং জিওগ্রাফিক ব্যারিয়ার সবকিছু মিলায় একটা খিচুড়ি জাতীয় একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করে, যার কারণে এই রিপোর্ট গুলাকেও আসলে ওই রিপোর্ট হিসেবে একটা নাম্বার হিসেবে গণ্য করা বা আওতার মধ্যে আনাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। যে আমাদের তখন আসলে এটাও মাথার মধ্যে রাখতে হবে যে একটা মেয়ে যখন কমপ্লেনের কথা বলছে, কতখানি এটা লিগাল কমপ্লেন, কতখানি এটা ফর্মাল কমপ্লেন, কতখানি একটা ইনফর্মাল কমপ্লেন। যেমন ধরেন একজন এন্টারপ্রেনার একটা ফেসবুক গ্রুপে একটা ছবি দিল, আরেকজন সেই ছবিটা চুরি করে অন্যখানে ইচ্ছা মতো সার্কুলেট করছে। এখন এন্টারপ্রেনারের গ্রুপটাকে ধরা হচ্ছে যে একটা পাবলিক স্পেস, তো মেয়েটা পাবলিক স্পেসের ছবিটা দিয়েছে এবং বাকি সবাই ধরে নিয়েছে যে যেহেতু পাবলিক স্পেসের ছবিটা দেওয়া হলো, আমরা এটাকে ইচ্ছা মতো সার্কুলেট করতে পারি। তারা ইচ্ছা মতো সার্কুলেটটা করছে, কিন্তু মেয়েটা তখন কি করলো যে না, সে যখন ওই যে ফেসবুক গ্রুপটার মধ্যে ছবিটা দিয়েছিল, সেই ফেসবুক গ্রুপের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এটা কমপ্লেন করলো যে এই গ্রুপের কিছু ব্যক্তি আমার ছবিটা চুরি করে বিভিন্নখানে সার্কুলেট করছে। তো এটাও কিন্তু এক ধরনের রিপোর্ট হতে পারে। তো রিপোর্ট এটা ইনফর্মাল রিপোর্ট, হয়তো এটা হয়তো লিগাল রিপোর্ট না, কিন্তু এটা নিয়ে যে উইমেনদের একটা রেজিস্ট্যান্স আছে, এটা আমাদেরকে মাথায় নিতে হবে। তো গোয়িং বাই নাম্বার ইজ নট অ্যাকচুয়ালি আ গুড ওয়ে টু লুক এট যে প্রবলেমের সিভিয়ারিটিটা কোন জায়গায়। আই থিঙ্ক তাসাফি আপু উইল এগ্রি টু দিস। Yes, very true. Definitely. Especially I think online spaces এ এত ধরনের different reporting systems আছে, এবং আমরা অনেক সময় অনেকগুলাই ব্যবহার করে থাকি। So I think that's a very good point. Thank you, Sharifa. থ্যাংক ইউ সো মাচ শরীফা আপু, এখানে এত ইম্পর্টেন্ট একটা ইনসাইট অ্যাড করার জন্য। এন্ড আপু যেটা বললেন যে এই প্ল্যাটফর্ম গুলার রেজিস্ট্যান্স যেটা বা তারা যেটা করে থাকে, অফকোর্স এটা নিয়ে আমরা ডিসকাশনে যাব। এন্ড দিজ আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যেটা আমাদের টেক টিমের রিসার্চে উঠে এসেছে। বাট তার আগে আমরা একটু দেখে নিতে চাই যে আমাদের টেক টিমের সাইড থেকে কি উঠে এসেছে অ্যাকচুয়ালি তাদের রিসার্চে। এন্ড যেহেতু আমাদের রিলেটেড এরিয়াস গুলো আমরা বলছি এডুকেশন, ল অ্যান্ড অর্ডার এন্ড টেকনোলজি, তো আমাদের টেক টিম কি প্রবলেম গুলো ফাইন্ড আউট করছে, যে অ্যাকচুয়ালি সমস্যাগুলা কি। সো আমরা এটাতে অফকোর্স যাব, বাট তার আগে আমরা একটু আমাদের টেক টিমের কিছু ফাইন্ডিংস দেখে নিই। এনাম ভাই, would you like to address থ্যাংক ইউ শাকিলা। তো আমরা যে ডিসকাশনটা তখন শুনছিলাম, সেখানে আসলে মানে ওভারঅল সিচুয়েশনটার একটা ব্রিফ, একটা ওভারভিউ আমরা এখানে পাচ্ছি। তো টেকনোলজিটাকে ইউজ করে আসলে অনেক ধরনের কাজগুলো করা হচ্ছে, এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে আমরা একই সাথে প্রাইভেসিটাকে প্রায়োরিটি দিচ্ছি, এবং আমরা মানুষরাই আবার সেই প্রাইভেসিটাকে মিস ইউজ করছে। সো এটা হচ্ছে একটা ডাবল এজড সোর্ড এর মতো হয়ে গেছে। দেখা যায় যে কোম্পানিগুলো যারা টেকনোলজি নিয়ে কাজ করে, তারা হচ্ছে তাদের কাস্টমারের, ইউজারের হচ্ছে প্রাইভেসিটাকে প্রায়োরিটি দিচ্ছে। দ্যাটস ওয়াই তারা বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজি গুলোকে ইনভলভ করছে তাদের প্ল্যাটফর্মে। আমরা অনেকেই গুলো নাম হয়তো জানি, যে এন্ড টু এন্ড এনক্রিপশন যেমন আছে হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে। আবার এফিমেরাল যে মেসেজিং, যেটা মানে অনেক সময় আমরা হচ্ছে কোনো মেসেজ পাঠানোর পরে যদি আমরা সেন্সিটিভ কন্টেন্ট মনে করে থাকি, তাহলে সেটা কিছুক্ষণ পরে নিজে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সো এই ধরনের অনেক টেকনোলজি এবং ইনোভেশনস গুলো আসছে, এবং একই সাথে খুব রিসেন্ট একটা জিনিস হচ্ছে ডিসেন্ট্রালাইজেশনের নাম আমরা শুনে থাকি ব্লক চেইনের মাধ্যমে।
সো এই ধরনের পুরো জিনিসটাকে টেকনোলজি কোম্পানিগুলো তৈরি করছে বিকজ তারা মনে করছে যে ইউজারের প্রাইভেসিটা বাড়ানো দরকার। কিন্তু এই বিষয়গুলোকে, এই টুলস গুলোকে ইউজ করে দেখা যাচ্ছে যে আমরা আবার প্রাইভেসিটাকে ভায়োলেট করছি, এবং এটা হচ্ছে এক ধরনের মিস ইউজ করা। যেমন আমি যদি এন্ড টু এন্ড এনক্রিপশনের কথা বলি, এন্ড টু এন্ড এনক্রিপশনের কারণে দেখা যায় যে রেগুলেটরি অথরিটি তারা হয়তো যারা অপরাধী তাদেরকে ট্রেস করতে পারছে না, এবং একইভাবে হচ্ছে এফিমেরাল মেসেজিং এর কারণে প্রপার যে এভিডেন্সটা থাকার কথা ছিল সেটা হয়তো থাকছে না। সো এই ধরনের কিছু বিষয় আমরা দেখি যে এটা আসলে একটা শাঁখের করাতের মতো হয়ে গেছে। আমি যদি পরের স্লাইডে যাই, তখন আমরা কিছু কেস দেখবো যে কেসগুলো হচ্ছে খুব রিসেন্ট টাইমে ঘটেছে এবং বেশ আগেও ঘটেছিল। তো বাংলাদেশে হচ্ছে খুব রিসেন্ট টাইমে হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে একটা গ্রুপের যে পর্নোগ্রাফি এবং এ ধরনের যে এনসিআই রিলেটেড যে কন্টেন্ট গুলো শেয়ার করা হতো সেটা নিয়ে হচ্ছে বেশ ভালো কিছু কাজ হয়েছে। একটা ইনভেস্টিগেশনও হয়েছিল এবং কিছু মানুষজনকে হচ্ছে গ্রেফতারও করা হয়েছিল। সো এই জিনিসটা বাংলাদেশের জন্য মানে ইনভেস্টিগেশন এবং ল এনফোর্স এজেন্সি তারা বেশ ভালো কিছু পদক্ষেপ নিয়ে কাজটা করতে পেরেছে। বাট ওয়ার্ল্ড ওয়াইডও এটা আসলে অনেক কনসার্নিং একটা বিষয়। আমরা এখানে কিছু কেস হাইলাইট করেছি। একই সাথে টেকনোলজি কোম্পানির কিছুক্ষণ আগে যে ডিসকাশনটা হচ্ছিল, টেকনোলজি কোম্পানিতে হচ্ছে রিপোর্টিং যেটা হয় সেটা আসলে ইনফর্মাল একটা রিপোর্ট। তো এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে টেক কোম্পানি যতটুকু করছে সেটা কি আসলে এনাফ করছে কিনা। আমরা এখানে কিছু স্ক্রিনশট দিয়েছি ফেসবুকের হেল্প সেন্টারে, যে কোনো ধরনের হ্যারাসমেন্ট বা এই ধরনের বিষয়গুলো যখন হয় তখন আসলে মানুষজন কিভাবে এটার একটা প্রতিকার করতে পারে। যদি এটা প্রতিরোধের বিষয় হতে পারে, কিন্তু যদি হয়ে যায় তখন তারপরে আসলে কি করবে। তো এখানে ফেসবুকের একটা মানে মেটা থেকে হচ্ছে এই জিনিসটা তারা পদক্ষেপ নিয়েছে, এবং একইভাবে অন্যান্য কোম্পানিজ গুলো, অন্যান্য সোশ্যাল মিডিয়া কোম্পানিজ গুলো তারা হচ্ছে এরকম পদক্ষেপ গুলো অ্যাড করেছে। আম, আমরা যদি আবার একটু নাম্বারের দিকে যাই তাহলে আমরা দেখবো যে আসলে 65% যে ভিকটিম তারা আসলে বাংলাদেশে অনলাইন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তারা বেশিরভাগই নারী। এবং এই জরিপে যারা অংশ নিয়েছিল তাদের মধ্যে 11.8% মানুষ বলেছেন যে তাদের ফটোস এবং ভিডিওস হচ্ছে তাদের কনসেন্ট ছাড়া শেয়ার করা হচ্ছে। এবং দেখা যায় যে সেক্সুয়াল অ্যাসল্টের সময় তাদেরকে তাদের হচ্ছে ফটোগ্রাফ করা হচ্ছে বা রেকর্ড করা হচ্ছে, এবং এই সংখ্যাটা হচ্ছে 3.1%। আচ্ছা, আমার একটু কোয়েশ্চেন আছে এখানে স্ট্যাটিস্টিক্স আর কনসার্নিং। এখানে কতজন মানুষ এটাতে পার্টিসিপেট করেছিল বলা যাবে কি এটা হচ্ছে এই সার্ভেটাতে? জি আপু, এটা হচ্ছে অ্যাকশন এইডের একটা রিসার্চ ছিল। সো এখানে হচ্ছে তারা যে স্যাম্পলটা দিয়েছিল সেখানে 250 জন অ্যারাউন্ড 250 কে তারা হাইলাইট করেছে। মানে এন হচ্ছে 250 বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি উইমেন, মানে আমি একটু জি স্যাম্পলের ডিটেলটা জানতে চাচ্ছি। ওকে, থ্যাংক জি। ইউ। সো এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স ছিল। আমরা যদি একটু পলিসির দিকে যাই যে আসলে পলিসিতে এই ব্যাপারটাকে হাইলাইট করা হয়েছে কিনা। এনসিআর যে কনসার্নটা এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড যে কনসার্ন যেহেতু, কিন্তু বাংলাদেশে আসলে কনসার্ন গুলো মানে টেকনোলজি রিলেটেড কনসার্নটা অনেক ক্ষেত্রে আমরা দেখি একটু পরে আসে। দ্যাটস ওয়াই আইসিটি পলিসি 2018-এ আমরা অনেকগুলো জিনিস হাইলাইট করেছি যে ইন্টারনেটের সেফ ইউজটা আসলে কেমন করা উচিত, কিন্তু এখানে আসলে হাইলাইট করা হয় নাই, মানে পার্টিকুলারলি অ্যাড্রেস করা হয় না এনসিআই ইস্যুটাকে। এবং একইভাবে আমরা সাইবার সিকিউরিটির অ্যাক্টের বিষয়টাকে যদি একটু তুলে ধরি তখন আমরা দেখবো যে এখানে আসলে পার্টিকুলারলি বা খুব স্পেসিফিক্যালি এনসিআই রিলেটেড কোনো হচ্ছে কম্পোনেন্ট নাই। যদিও পুরো আইসিটি যে পলিসিটা 2018 সালে সেখানে 8টা অবজেক্টিভ নিয়ে কথা বলা হয়েছিল, এবং ডিজিটাল সিকিউরিটি তার মধ্যে একটা অবজেক্টিভ, এবং ডিজিটাল সিকিউরিটির আন্ডারে 9টা স্ট্র্যাটেজিক কম্পোনেন্ট ছিল, এবং 9টা স্ট্র্যাটেজিক কম্পোনেন্টের মধ্যে 4টা কম্পোনেন্টে বলা হয়েছে যে ইন্টারনেটের সেফ ইউজটা কেমন ভাবে করা উচিত, মানে কিভাবে তারা করতে চাচ্ছে। তারা এখানে হচ্ছে খুবই একটা সুপারফিশিয়াল কথা, একটা উপর দিয়ে একটা আলোচনা এখানে করছে যে এনশিওরিং সেফ ইউজেস অফ ইন্টারনেট, কিন্তু তারা এখানে আসলে বলে নাই যে সেফ ইউজেস অফ ইন্টারনেট কিভাবে করা উচিত এবং এটার আসলে অ্যাকশন প্ল্যানটা কেমন হওয়া উচিত, রোড ম্যাপটা কেমন হওয়া উচিত। এই ধরনের আলোচনাটা পলিসির এই পেপারটাতে কখনোই আমরা খুঁজে পাইনি। সো আমার মনে হয় যে গভর্নমেন্টের এখানে আসলে কাজ করা দরকার, যে এনসিএ পার্টিকুলারলি, বিকজ এটা বাংলাদেশের জন্য এই এই কনসেপ্টটা বেশ নতুন। সো আমার মনে হয় যে এখানে গভর্নমেন্টের আসলে অনেক ধরনের কাজ করা দরকার এবং অ্যাডভোকেসিরও অনেক ধরনের স্কোপ আছে। আমরা আমাদের প্যানেলিস্টদের কাছ থেকে এই আলোচনাগুলো আজকে আমরা এখানে শুনবো। সো সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এনাম ভাইয়া। আমি যদি একটু এখন শরীফা আপুকে কোয়েশ্চেন করি কিছু। আপু,
এখন আমরা এখানে দেখলাম যে গভর্নমেন্টের সাইড থেকে এগুলো ফ্যালাসিস ছিল বা ফ্লজ অর লুপ হোলস ছিল পলিসিতে, কিন্তু আমরা ইউথ থেকে শুরু করে অ্যাডাল্টস টু দোজ হু হ্যাভ almost reached retirement age or are considered elderly citizens, যারা ইন্টারনেটে আছি, আমাদের কিভাবে টেকনোলজি ইউজ করা উচিত when it comes to non-consensual image sharing or peddling? যেমন তাসাফি আপু বললেন যে সবসময় মেয়েদের বলা হয় কেন এটা শেয়ার করলে, পাবলিকলি কেন দেওয়া লাগলো, নিজের কাছে রাখতে, ফ্রেন্ডদের মধ্যেই রাখতে। তো এখানে এই যে ইউজেজটা কি খালি এটুকুই সীমাবদ্ধ যে আমি একটা মেয়ে সো আমার পিকচার্স প্রাইভেট রাখবো, তাহলে কিছু হবে না? What should be the correct usage or guideline, whether I am a male, female, gender diverse, or anyone else? দেখুন এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত, কোন সময় আসলে এই ভিকটিম সেন্ট্রিক মডেল অফ প্রিভেনশন অর ভিকটিম সেন্ট্রিক মডেল অফ জাস্টিস ইজ নট দ্য বেস্ট সলিউশন। তো আমরা যখন চিন্তা করছি কিভাবে ইন্টারনেট ব্যবহার করা উচিত, আমাদের কোশ্চেনটা কোনোভাবে যেন আমাদের সাবকনসিয়াসলি ঘুরে যাচ্ছে যে যারা ভালনারেবল, যারা ভিকটিম, তাদেরকেই হচ্ছে এই মেজারটা নিতে হবে। ইটস নট অনলি দ্যাট, অবশ্যই আমরা সবাই আমাদেরকে এই ডিজিটাল কনসেন্ট নিয়ে সচেতন হতে হবে, এবং যার এই ভিকটিম হওয়ার সুযোগটা বেশি, ভালনারেবিলিটিটা বেশি, তাদেরকে একটু সাবধান থাকতে হবে যে কিভাবে ছবিগুলো শেয়ার করা হচ্ছে। বাট the broader society has more responsibility. এই সোশ্যাল স্পেস যেটাকে পাবলিক ধরা হচ্ছে, যেটাকে সেমাই পাবলিক ধরা হচ্ছে, এই সোশ্যাল স্পেস গুলো আসলে এখানে সবার রেসপন্সিবিলিটি আছে যে মানে এটাকে সুস্থ রাখা, স্বাভাবিক রাখা এবং সবার জন্য নিরাপদ রাখা। এখানে আমরা বারবার যে বলি ফ্রি স্পেস, ফ্রিডম অফ স্পিচ, ডেমোক্রেটিক পার্টিসিপেশন সবসময় বলা হয়। এই ডেমোক্রেটিক পার্টিসিপেশনটা কি? ডেমোক্রেটিক পার্টিসিপেশনটা তো এই না যে আমি যা কন্টেন্ট পাবো সেটা নিয়ে ইচ্ছা মতো সেটাকে সার্কুলেট করব, সেটাকে ইচ্ছা মতো ট্রোল করব, সেটাকে ইচ্ছা মতো অ্যাবিউজ করব। কন্টেন্ট অ্যাবিউজ করা যে একটা সাইবার ক্রাইম, কন্টেন্ট অ্যাবিউজ করলে নিজের জন্য যে সেটা বিপদ ডেকে আনতে পারে, এই জিনিসটাও মাথায় রাখার দরকার আছে। এই ডিজিটাল কন্টেন্টের কথা যখন বলা হয়, যে কনসেনচুয়ালিটির কথা যে বলা হয়, কনসেনচুয়ালিটি শুধু যে ওই ভালনারেবল সাবগ্রুপ, যে উইমেন বা একজন কিড বা যাদের এই ধরনের বিরুদ্ধে, যাদের এগেনস্টে এই ধরনের সহিংসতা হচ্ছে, শুধু তাদের জন্য না, এই যে কোনো ইউজার এটাতে ইনভলভ, তাদের জন্য এটা একটা বিপজ্জনক কাজ। তো এতে কি ধরনের ক্ষতি হতে পারে? প্রথমত যে লিগ্যাল পার্সপেক্টিভ থেকে, যে হ্যাঁ একটা লিগ্যাল প্রবলেমে পড়ে গেলে এবং সেটা সে যদি দোষী সাব্যস্ত হয় তার জন্য অনেক ধরনের শাস্তি হতে পারে। অ্যাট দ্য সেম টাইম আপনি চিন্তা করুন, আপনার সোসাইটিতে যখন জানবে যে এই ভদ্রলোক বা এই ভদ্র মহিলা বা এই ব্যক্তি এই ধরনের অনলাইন হ্যারাসমেন্টে কাজ করে, এটা কিন্তু তার সোশ্যাল রেপুটেশনের জন্য খারাপ। যে সে মানুষের কন্টেন্টকে এভাবে অ্যাবিউজ করে, এটা জানার পরে তার আশপাশের মানুষও কিন্তু তার জন্য আশপাশে নিরাপদ বোধ করবে না। এটা তার জন্য হয়তো ইন ফিউচারে জব স্পেসে বা অন্য ধরনের কোলাবোরেটিভ ইকোনমিক অ্যাক্টিভিটিতে তার জন্য এটা একটা হার্মফুল হতে পারে, যে তার কলিগরা হয়তো তার সাথে সেফ ফিল করবে না কাজ করার জন্য। সো এই ধরনের জিনিসগুলো কিন্তু মাথায় আনতে হবে, এবং এই বিষয়গুলোকেই আমাদের অ্যাজ এ সচেতন নাগরিক গ্রুপ হিসেবে সার্কুলেট করতে হবে যে এটা হার্মফুল ফর দ্য ভালনারেবল কমিউনিটি, বাট যারা এটা করার ইন্টেনশন নিয়ে করছে তাদের জন্য এই ধরনের হার্ম ডেকে আনতে পারে। আমার মনে হয় এইগুলোকে আরো বেশি ভাবে হাইলাইট করা উচিত, অ্যালংসাইড যে উইমেনরা বা ভালনারেবল কমিউনিটি কিভাবে সোশ্যাল মিডিয়াতে বিহেভ করবে বা কিভাবে কন্টেন্ট গুলাকে শেয়ার করবে। সো দ্যাট ওয়াজ মাই পার্সপেক্টিভ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু। এন্ড এখানে যদি আমি নেক্সট কোয়েশ্চেনটাতে যাই, এই যে কাজটা করছে, যে শেয়ার করছে বা যে নন কনসেনচুয়াল ইমেজ বিক্রি করছে, তার ক্ষেত্রে যে ব্লেমিংটা বা সমাজের যে রিয়াকশনটা বা ট্যাবুটা, এইটা কম্পারেটিভলি অনেক কম হয় দেন দ্য ভিকটিম ব্লেমিং রিসিভ। অথচ আমরা যদি এখনকার কারেন্ট কেস ভাবি, এখন কিন্তু ডিপ ফেক অর এআই ইউজ করে অনেক ধরনের ক্রাইমস হচ্ছে অনলাইনে। এন্ড এইটার যাচাই বাছাই বা এটাকে প্রিভেন্ট করার জন্য এগেন আমি দুজন প্যানেলিস্টকে আস্ক করব যে আপনাদের কি মনে হয় এখানে এই প্ল্যাটফর্ম গুলা, whether it be Meta, whether it be Twitter or X, তাদের কি রোল থাকতে পারে? এক, দ্বিতীয়ত
আমাদের গভর্নমেন্ট কি এটাতে হস্তক্ষেপ করতে পারে বা কত দূর করতে পারে, চেষ্টা করতে পারে, এটা নিয়ে একটু জানতে চাই। আমার মনে হয় আপনি কোশ্চেনটা আরেকটু ক্লারিফাই করুন, এক্স্যাক্টলি আপনি কি বলতে চাচ্ছেন এই। জি আপু শিওর। আমি যদি বলি যে যে ফার্স্ট অফ অল আমরা দেখলাম যে হ্যাঁ ভিকটিম ব্লেমিং অনেক হয়, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমি যদি এই কাজটা করি, or if I do this crime, not even if it is not a crime, just একজনের র্যান্ডম পিকচার নিয়ে ট্রোল করলাম or মিমস বানালাম, তো এটা আমার উপর কি এফেক্ট হতে পারে। দ্বিতীয়ত এই যে জিনিসটা যে এআই ডিপ ফেক এগুলার যে রাইজ হচ্ছে, এগুলা নিয়ে প্ল্যাটফর্ম গুলা মেটা, ফেসবুক অর গুগল অর ইভেন এক্স অর টুইটার, তারা কি কাজ করতে পারে এন্ড আমাদের গভর্নমেন্ট কি কাজ করতে পারে এখানে, বা কতটা হস্তক্ষেপ করতে পারে? এক্সেলেন্ট কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেনটা এক্সট্রিমলি ব্রড। I'm thinking যে হচ্ছে প্ল্যাটফর্ম গুলা আসলে এখানে কি করা আছে, given technology is advancing, is more like a narrowed down way to ask this, right? But correct me if I'm wrong. So I think technology is progressing. At the same time, legal aspects are also catching up with it, কারণ সোসাইটির এই টেকনোলজি প্রগ্রেসের জন্য সোসাইটিতে মানুষের বিহেভিয়ারে যে চেঞ্জ গুলো আসছে সেটা আসলে সোশ্যাল মিডিয়াতে রিফ্লেক্ট হয়। তো সোশ্যাল মিডিয়ার এই পলিসি মেকিং গুলো স্টিল দে আর ওয়ার্কিং অন ইট। জেনারেটিভ এআই দিয়ে মানুষের ছবি ফেক করেন, অন অল দিস ইজ এগেইনস্ট কমিউনিটি স্ট্যান্ডার্ড অফ ফেসবুক এবং টুইটার। এগুলো নিয়ে তারা খুব নিয়মিতভাবেই মানুষের আইডি সাসপেন্ড করে দেয়। বাট আইডি সাসপেন্ড করা ইজ নট অ্যাকচুয়ালি এনাফ, কারণ একটা আইডির পিছনে যে মানুষ থাকে তার অ্যাক্টিভিটিকে আইডি সাসপেন্ড করে আসলে অ্যাক্টিভিটিকে সাসপেন্ড করা যাচ্ছে না, কারণ সেই মানুষটা 5 মিনিটের মধ্যে আরেকটা ফেসবুক আইডি, আরেকটা টুইটার আইডি, আরেকটা হোয়াটসঅ্যাপ আইডি ওপেন করে সে একই কাজগুলোকে কন্টিনিউ করতে পারে। তো এখানে আসলে প্ল্যাটফর্ম গুলো সাথে এই লোকাল গভর্নমেন্ট, এবং বাই লোকাল গভর্নমেন্ট আই ডোন্ট মিন অনলি বাংলাদেশি সাইবার ক্রাইম ইউনিট হুইচ ইজ ভেরি ইফেক্টিভ, যারা মানে প্রচন্ড ভালোভাবে এফোর্ট দিয়ে কাজ করে আমরা জানি, এবং দে আর ওভারওয়ার্ক, দে আর ওভারলোডেড উইথ অল দিস হ্যারাসমেন্ট এন্ড এভরিথিং। আমি মনে করি এগুলো একদম জেলা সদর বেসিসে বা গ্রাম ভিত্তিক বেসিসে এই কমিউনিকেশন গুলার হাব গুলো হওয়া উচিত, যাতে করে একটা গ্রামের মেয়ে যে যার ছবি হয়তো ভাইরাল হচ্ছে, she doesn't know where to go and what to do, তাদের কে এটার সাথে ডিরেক্ট কমিউনিকেট করে এই পুরো ব্যাপারটাকে একটা ফর্মাল প্রসিডিউরের সিস্টেমের মধ্যে ভেতরে আনা যায়। ইন দ্যাট কেস গ্রামের মেয়েটার প্রবলেমটাকে যদি ফেসবুক কর্তৃপক্ষ বা টুইটার কর্তৃপক্ষ বা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আসলে মানে কনসার্নে নিতে চায়, এটা নিয়ে কনসার্ন হয়, তাদের আসলে ওই গ্রামের যে লোকাল গভর্নমেন্ট, যারা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার সদস্য, এই ধরনের মানুষের সাথে আসলে ডিরেক্ট কমিউনিকেশন হওয়া উচিত। বাট এগেন গিভেন দ্য vastness of the problem, এইগুলো তো আসলে মানে একদম পরতে পরতে ছড়িয়ে থাকা অফেন্স, তাই না? এই ধরনের অফেন্স গুলো even if it's legally reported or not, informally reported, legally or whatever the way it's been reported, মানুষজনের মধ্যে জানাজানি হলেই আমাদের ধরে নেওয়া উচিত যে হ্যাঁ একটা মেয়ের ছবি এরকম ভাইরাল হয়েছে, দেন আমরা জানি মানে আমরা আসলে রিপোর্টেড, এইভাবে ধরে নিয়ে দেন কেসগুলাকে আসলে ইয়ার মধ্যে আনা উচিত, একটা কনসার্নের মধ্যে আনা উচিত। এবং আমি যখন জানি যে আমার পরিচিত একজনের এই ধরনের প্রবলেম হয়েছে স্পেসিফিক একটা ছবি নিয়ে, it doesn't have to be the victim themselves who should be reporting. A whole society as a concerned community should be step up, report it, try to talk to Facebook community or cybercrime unit and everyone to help the women in this regard. এবং again gender ধারণা is actually not binary anymore, it could be anyone, এবং আমি জানি এটার হচ্ছে ব্রডার একটা রেঞ্জ আছে এখন জেন্ডারের। তো everybody who is vulnerable just should be treated as vulnerable, এবং তাদেরকে হেল্প করার জন্য again my perspective is we as a concerned community should step up with so that যে লিগাল টিমে বা লিগাল ডোমেইনে যারা আছে, ফেসবুক বা সোশ্যাল প্ল্যাটফর্ম এই ধরনের ডোমেইনে যারা আছেন, then the vulnerable community, we all can work on it together. So yeah, thank you.
থ্যাংক ইউ সো মাচ শরীফা আপু। আমি এবার তাসাফি আপুর কাছে কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে চাই অন দিস ভেরি বেসিস। আমাদের যে হঠাৎ করে এত বেড়ে গেল নন কনসেনচুয়াল ইমেজ শেয়ারিং এর বিষয়টা, এটা কি আপনি মনে করেন আপু শুধুই নতুন নতুন অ্যাপস এর জন্য বা এআই এর জন্য, নাকি মানে এই যে নতুন অ্যাপস গুলো আরো বেশি প্রাইভেসি সেন্ট্রিক হয়ে যাচ্ছে? যেমন আমরা বলতে পারি যে রিসেন্ট কিছু অ্যাপস আছে যেমন টেলিগ্রাম, যেগুলো খুবই প্রাইভেসি মেনটেন করে অফ ইটস ইউজার্স, কিন্তু ইউজাররা এটাকে খারাপ ভাবে অনেক সময় ইউজ করে থাকে। অ্যাজ উই নো, রিসেন্ট কেসে আমাদের সাইবার সিকিউরিটি ইউনিট এরকম অনেকগুলো গ্রুপকে আইডেন্টিফাই করেছে। তো রাইজটার পিছনে আসলে দায়ীটা কে বা কারা বা কি? এক, দ্বিতীয়ত আপু যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপু তো অফকোর্স শরীফা আপু বললেন, আপনিও বললেন যে হ্যাঁ অফকোর্স আমাদের যেটা এমনি নর্মালি হয়ে থাকে অফলাইনে, এটারই একটা এক্সটেনশন অনলাইনে হচ্ছে। তো আমরা বাচ্চাদের বা বড়দের যাদেরকে বলে থাকি এই যে ল এর কথা বা ভালো সিটিজেন হওয়ার কথা, এটা আমরা ডিজিটালি কিভাবে প্রমোট করতে পারি যে হ্যাঁ তুমি ডিজিটাল স্পেসে আছো, দিজ আর দি বাউন্ডারিজ ইউ শুড মেনটেন, বা এগুলো তোমার অ্যাজ আ গুড ডিজিটাল সিটিজেন তোমাকে মাথায় রাখতে হবে যে আমি এরকম কাজ করব না, নন কনসেনচুয়ালি ইমেজ শেয়ার করব না, বা ট্রোল করব না, বা হেটফুল কমেন্টস করব না। আচ্ছা, আমি আই থিঙ্ক একটা একটা পয়েন্ট করে যাই। Sure. আহ, একটা প্রথম আই থিঙ্ক একটা প্রশ্ন ছিল যে এই বিষয়গুলো কেন বেড়েছে। আম, এখন আমি যদি এই বিষয়টাকে দেখি, এট দ্য এন্ড অফ দ্য ডে এটা একটা হ্যারাসমেন্টের বিষয়। সো ওভারঅল সোসাইটির জায়গা থেকে আমি স্পেসিফিকলি মানে হ্যাঁ বেড়েছে। বাড়ার একটা জায়গা আমার মনে হয় যে পোলারাইজেশন একটা ব্যাপার, যে আমরা যখন সোসাইটির মধ্যে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে অনেক বেশি আমি ভার্সেস তুমি হিসাবে চিন্তা করা শুরু করি, তখন আমরা চেষ্টা করি যে কে কাকে কতটা দমিয়ে রাখতে পারি। আম সো ওই জায়গা থেকে এইটা একটা জায়গা আই থিঙ্ক। ওভারঅল আমাদের শিক্ষা জায়গা থেকে এই একটা পয়েন্ট অফ রেসপেক্ট, যে আমরা ডিসএগ্রি করতে পারি, আমরা আম, একই মতামত না থাকতে পারে অনেক বিষয়ে, কিভাবে আমরা আমাদের জীবন যাপন করছি সেটা ডিফারেন্ট হতে পারে, কিভাবে আমি নিজেকে প্রেজেন্ট করছি সেগুলো ডিফারেন্ট হতে পারে। আমি যা মনে করি সেভাবে আরেকজন সেভাবে হয়তো চলাফেরা করছে না, কিন্তু তারপরেও একটা লেভেল অফ রেসপেক্ট এবং টলারেন্স যেটাকে বলা হয়, একসেপ্টেন্সের চেয়েও আমি বলবো যে টলারেন্স, যে আরেকজন আরেকজনের মতো থাকতেই পারে, তার চলাফেরা আমাকে ডিরেক্টলি হার্ম করছে না এবং আমার চলাফেরাও আরেকজনকে হার্ম করা উচিত না। দ্যাট শুড বি দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ যে কোনো সোসাইটি। এবং ওই সোসাইটির একজন মেম্বার হিসাবে আমাদের চেষ্টা থাকা উচিত যে আমি যেভাবেই চলি না কেন আরেকজনকে কোনোভাবে ক্ষতি যাতে না করে থাকি। কিন্তু ওই রেসপেক্টটা আই থিঙ্ক আমাদের এডুকেশন হোক, ডিসকাশনস হোক, অ্যাটিটিউড হোক, সেই জায়গাগুলোতে এটা বেশ মিসিং। বাট মিসিং এর চেয়ে বড় আই থিঙ্ক এই জিনিসগুলাকে পুশ করা হয় না, এনকারেজ করা হয় না। আমরা ঘুরে ফিরে আমাদের নিজেদের যে গ্রুপের মধ্যে থাকি আমাদের মতো করে সবাই চিন্তা করে, সো যখন আমাদের সাথে কারো দ্বিমত হয় আমরা সবাই মিলে ওটাকে দ্বিমত করি এবং সবাই মিলে ওটার উপর রাগ করি, একজন আরেকজনকে ইন আ ওয়ে এনকারেজ করি আরো চেতে যাওয়ার জন্য, আরো আহ বড়ভাবে সেটাকে নিয়ে ডিসএগ্রিমেন্ট গুলাকে এক এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এবং অনলাইন স্পেস ইজ এ ভেরি অ্যাক্সেসিবল স্পেস সেটার জন্য। সো আমি অনেক সময় মনে করি যে আমি এখানে যা বলছি ইটস পারফেক্টলি ফাইন। একজন মানুষ যখন আমার সামনে থাকে তখন অনেক সময় হয়তো আমরা কিছু একটা বলতে গেলেও অনেক সময় মুখে আটকায়, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, এই জিনিসটাও কিন্তু আমরা অনেক সময় করতে পারি না, বোথ ইন আ পজিটিভ এন্ড আ নেগেটিভ ম্যানার। কিন্তু অনলাইন স্পেসে এক্ষুনি কিছু একটা মনে হলো আমি সাথে সাথে ওটা লিখে দিতে পারি, সেটার ফলে আমি কিছু একটা চিন্তা করে অ্যাডিশনাল কোনো কিছু করতে পারি। এবং আমার ওখানে অ্যাকাউন্টেবিলিটি নেই। রেয়ারলি কেউ এসে আমাকে বলবে যে ও এটা করলা ঠিক হয় নাই,
ভুল হয়েছে, আমার বাবা মা হয়তো এটা জানবে না, আমি যদি একটা ফেক প্রোফাইল দিয়ে করি তাহলে কেউই জানবে না যে ওটা আমি করেছি। সো আই থিঙ্ক দিস ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি মেক্স ইট মাচ মোর ইজিয়ার আমার সো এবং নিজের কাছে আমাদের অ্যাকাউন্টেবিলিটি খুব কম ওভারঅল। আমরা এই যে বারবার আইন নিয়ে কথা বলি, কারণ আমরা মনে করি আইন দিয়ে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি তা না। আইন দিয়ে শুধু একটু ভয় দেখানো যায়। অ্যাকাউন্টেবিলিটি এট দ্য এন্ড অফ দ্য ডে আমার নিজের কাছে আমার নিজের অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, যে আমি কারো কোনো খারাপ করছি কিনা। আমি যদি নিজের কাছে এই প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে কিন্তু আমার কোনো সময় আরেকজনকে রেসপেক্ট করার অ্যাকচুয়াল চেষ্টা, ভিতর থেকে যে চেষ্টাটা, সেটা আসবে না। সো আই থিঙ্ক ওইটা একটা বড় জায়গা যেটা নিয়ে এখনো আমাদের এখানে কোনোভাবে কথা বলা হয় না। আর প্ল্যাটফর্মস গুলা নিয়ে যেহেতু কথা বলা হচ্ছিল, সো ওখানে একটু জাস্ট অ্যাড করতে চাই যে আই থিঙ্ক প্ল্যাটফর্মস এর ভিজিলেন্সটা অনেক বাড়তে হবে, এবং আমরা অনেক সময় এটা দেখেছি এবং অনেক আগের থেকেও। এখন তো অনেক বেশি ফেক এআই, ফেক ক্লিপস, ফটো যেগুলো নিয়ে কথা হচ্ছে, কিন্তু এটা অনেক পুরানো জিনিস। আগেও ফটোশপ করেও ফেক ফটো করে মানুষজনের পার্সোনাল ছবি দিয়ে ফুল অন ফেসবুক গ্রুপস আমরা দেখে এসেছি, যেখানে মানুষজনের ছবি চেঞ্জ করে নিউজ বানিয়ে ইউজ করা হচ্ছে। এবং অনেক আগে থেকে আমরা এরকম ফেসবুক পেজেস গিয়ে গিয়ে রিপোর্ট করার চেষ্টা করতাম, এবং বারবার ফেরত আসতো যে ও ইট ডাজন্ট ভায়োলেট কমিউনিটি স্ট্যান্ডার্ডস, কারণ তারা শুধু ছবি দেখছে, কার ছবি, কনসেন্ট কোথায়, সেগুলো দেখছে না। অনেক সময় এই ধরনের প্ল্যাটফর্ম গুলাতে পুরোপুরি এটা কি বলে নাম্বারস এর উপর ডিপেন্ড করে রিপোর্টিং। সো আই থিঙ্ক এই জায়গা থেকেও একটু শিফট হতে হবে। যখন উই আর টকিং অ্যাবাউট হ্যারাসমেন্ট, যখন উই আর টকিং অ্যাবাউট ব্রেকিং প্রাইভেসি, সেই সব জায়গাতে দ্য ভিজিলেন্স হ্যাজ টু বি মোর দেন জাস্ট এতগুলা নাম্বার অফ রিপোর্টস না আসলে পরে উই আর নট লুকিং ইনটু ইট। সো আই থিঙ্ক ওগুলা খুবই ইম্পর্টেন্ট ইস্যুস দেখার জন্য। আর একটা একটু আউট অফ দ্য অর্ডিনারি কথা বলবো, যেটা এআই ফেক ক্লিপস, ভিডিওস, এগুলা নিয়ে প্রথম যখন ডিসকাশন শুরু হচ্ছে যে এখন এরকম ভিডিওস তৈরি হচ্ছে, সে আমার একটা কথা মাথায় আসছিল যে would this in a way change society's perspective towards এই ধরনের ভিডিওস, নিউজ, অল অফ দ্যাট। যখন আমরা জানতে পারি যে ফেক জিনিস তৈরি হতে পারে এবং অনেক ইজিলি তৈরি হতে পারে, অনেক বেশি এগুলা সার্কুলেটেড হতে পারে, তখন কি, কারণ এখনো এই ভিডিও ক্লিপস কিংবা নিউজ ছেড়ে দেওয়ার একটা বড় জায়গা হচ্ছে যে ইটস আ থ্রেট, যে মেয়ে হিসাবে, নারী হিসাবে তুমি খারাপ হয়ে যাবে। সো ইটস আ ভেরি ইজি ওয়ে টু ব্ল্যাকমেল অ্যান্ড থ্রেটেন উইমেন এবং এনি ভালনারেবল গ্রুপ। হ্যাঁ, সো যখন যদি এটা এরকম হয়ে যায় যে অল অফ ইট ইজ ফেক অ্যান্ড কোনোটাকে আমরা রিয়েল হিসাবে চিন্তা করছি না, does that in a way then change society's perspective, যে এই ধরনের ভিডিও দেখলে পরে কেউই আমরা এটাকে মনে করব না যে it can actually harm me? So it's just a thought যেটা আমার মাথায় মাঝে মধ্যে আসছে, যে will this shift the whole perspective, যেটা থ্রেট আপা না। আমার এখানে একটা মানে ইন্টারাপশন আছে, উইচ হান্ট ইজ অলওয়েজ রিমেইন দেয়ার। উইচ হান্ট হবে, সবাই যদি কালা জাদু করে তারপরেও সেই উইচটাকে ধরেই বার্ন করবে সবাই। So That's a very interesting thought. we live in a society like this for many hundreds of years, so I don't think, but we can try. Okay, and that was it from me. Thank you so much, Apu. আমরা ফাইনাল কিছু কোয়েশ্চেনে যাব, which are more direct or কিছু সাজেশনস আস্ক করব আপনাদের থেকে। তার আগে এই মাত্র যে কথাটা হলো, এটা নিয়ে একটা ছোট ইনপুট আই থিঙ্ক আই উড লাইক টু শেয়ার ফ্রম আমাদের পার্সপেক্টিভ, জেন্ডার এন্ড ইনক্লুশন থেকে। এই যে আমরা অনেকেই, অ্যাটলিস্ট ঢাকার মানুষ যারা ইউনিভার্সিটিতে যাই, জানি যে হ্যাঁ এআই ইউজ হচ্ছে, ইউজ নিয়ে এরকম হচ্ছে। আমরা রিসেন্টলি বাংলাদেশের শরীয়তপুরের কেসটা দেখলাম যে হ্যাঁ একটা মেয়ের সাথে এরকম হওয়ার কারণে শি টুক হার লাইফ। বাট এখনো এই জিনিসটা যে মেয়েদের এগেইনস্টে এত বেশি ভায়োলেন্স এটা হয় কেন, whether it is offline, whether it is online, whether it is using AI, এখানে কি মেইন কোয়েশ্চেনটা এখনো রয়ে যায় না যে আমরা একটা মেয়ের ভ্যালিউ বা তার সোসাইটিতে স্টেটাস এটা দেখে নির্ধারণ করছি
যে সে কি কতটা একসেপ্টেবল ওয়েতে নিজেকে সোসাইটিতে রিপ্রেজেন্ট করছে। এই যে এত থ্রেটস, আপু তাসাফি আপু বলেন যে থ্রেটস দেওয়া হয় মেলে, যে হ্যাঁ তুমি এটা না করলে আমি এরকম রিপোর্ট করব, অথবা তুমি আমার মতো না শুনলে আমি তোমার এগুলো লিক করে দিব। তো এই যে লিক করে দিব, একটা মেয়ের এরকম পিকচার রিলিজ হয়ে যাওয়ায় তার মানহানি, মানে হার ওয়ার্ড জাস্ট মেয়ে না, জেন্ডার ডাইভার্স গ্রুপেও হয়, ইভেন ছেলেদেরও হয়, সব দিকে হয় এখন, মানে there is no longer a bound, যে তার ওয়ার্থ ওখানে শেষ জাস্ট বিকজ অফ আ পিকচার যেটা সে কনসেন্টও করেনি ইন দি ফার্স্ট প্লেস এন্ড প্রবাবলি ইজ ফেক, তার ওয়ার্থ ওখানে শেষ। এই পার্সপেক্টিভটা চেঞ্জে আসলে আমরা কি করতে পারি? আমরা যখন ফার্স্টে বললাম যে এখানে তিনটা জায়গার সমন্বয়ে আমরা কাজ করতে চাচ্ছি, টেকনোলজি, ল অ্যান্ড অর্ডার অ্যান্ড এডুকেশন। এই এডুকেশন পার্সপেক্টিভ থেকে আমরা কি ধরনের অ্যাওয়ারনেস রাইজ করতে পারি, এটা আমি দুজন প্যানেলিস্টকে জিজ্ঞেস করি। শরীফা পাশন শুরু করতে চান? আপা আমি চিন্তা করতেছি যে আমরা is education even effective in this? আমরা আমাদের স্কুল কলেজগুলোকে তো শিক্ষকরা ভালো ভালো কথাই বলে, কতদূর আমরা শিখি, তারপরে তো আমাদেরই কেউ না কেউ গিয়ে এই অ্যাবিউজ গুলা করছে, তাই না? তো কি ধরনের এডুকেশন বা ট্রেনিং প্রোগ্রাম ক্যান হেল্প ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ট্রিকি কোয়েশ্চেন। এবং এই কোয়েশ্চেনের সাথে আসলে কন্টেন্টের পাশাপাশি কিভাবে শেখানো হচ্ছে এই মেথড গুলাও আই থিঙ্ক ইম্পর্টেন্ট। যে এগেন এই যে বললাম যে আমাদের স্কুল কলেজে পাঠ্যপুস্তকে যে শিক্ষকরা বা পাশাপাশি যে মোরাল লেসন নিয়ে কথাবার্তা হয় যে ধরনের এডুকেশন মিডিয়াম গুলোতে, এগুলোর কন্টেন্ট গুলোকে তো ভালো, এগুলো তো কন্টেন্ট গুলো এমন কোনো খারাপ কিছু শেখায় না যে যেগুলো শিখে গিয়ে মানুষগুলো অ্যাবিউজ করছে, তাই না? তো why it's not working could be actually a question here, যে আমাদের এক্সিস্টিং কন্টেন্টে কি ধরনের চেঞ্জ আনতে হবে, পাশাপাশি কিভাবে হয়তোবা শেখানো উচিত যাতে করে আমরা আমাদের প্রজন্ম এটাকে শিখতে পারে, আপকামিং প্রজন্ম এটাকে শিখতে পারে। বাট আই ডোন্ট নো আপা, আপনি বলেন, আই উইল অ্যাড, আমি এখনো চিন্তা করছি। এখানে যদি আমি একটা সেকেন্ড নিয়ে আপু, তাসাফি আপু যেহেতু এখন বলবেন, আমার তাসাফি আপুর কাছে এটা কোয়েশ্চেন যে হ্যাঁ এটা কিন্তু সত্যি আমাদের মোরাল সায়েন্স বলে একটা সাবজেক্ট থাকে স্কুলে, বা ভালো জিনিস শেখানো হয়, কিন্তু এই যে রেসপেক্টিং আদার্স বাউন্ডারিজ বা কি করা ইজ আপনার প্রাইভেসির মধ্যে বা আপনার রাইটের মধ্যে, এন্ড কি করা ইজ হ্যারাসিং আদার্স, বা এই যে সোশ্যাল যে কনস্ট্রাক্ট গুলা, এগুলা কি খালি মিডল স্কুল হাই স্কুলের পাঠ্যপুস্তকের জন্যই, নাকি ছোটবেলা থেকে আমরা এইভাবে ইনক্লুসিভ একটা কারিকুলাম গড়ে তুলতে পারি? এন্ড নট জাস্ট কারিকুলাম, বাট আমাদের যদি মনে হয় যে আমরা কমিউনিটি লেভেলে রিচ আউট করবো, যে যেহেতু সব বাচ্চা আনফরচুনেটলি এখনো এডুকেশনের আন্ডারে আসে না, সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস এর জন্য কি করতে পারি? আচ্ছা, অ্যাওয়ারনেস এর জন্য কি করতে পারি তার আগে আমি একটু তার আগের প্রশ্ন থেকে শুরু করি, যে এডুকেশনের জায়গা। সো আমি একটু উল্টা সাইড থেকে বলবো, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বিং আ ভিকটিম। সো অলমোস্ট 6-7 বছর আগে আই থিঙ্ক আমার এরকম কিছু ছবি, মানে আমার পাবলিক ইভেন্ট থেকে ছবি, ফ্যামিলির সাথে ছবি, লাইক প্রোফাইল পিকচার থেকে নেওয়া কিংবা এরকম বেশ কিছু ছবি একটা র্যান্ডম একটা ফেসবুক গ্রুপে এরকম শেয়ার করা হয়েছিল। ছবিগুলোকে চেঞ্জ করা হয়নি, কিন্তু গ্রুপটার নাম ওয়াজ ভেরি পর্নোগ্রাফিক, এবং ওই গ্রুপের মধ্যে আরো অনেক পর্নোগ্রাফিক পিকচার্স ছিল র্যান্ডম মানুষজনের। এবং প্রথমেই, ইভেন দো আমি জানি যে এটা আমার দোষ না, ইভেন দো আমি জানি যে এটা আরেকজন আমাকে হ্যারাস করছে, কিংবা স্পেসিফিকলি আমার জিনিস কনসেন্ট ছাড়া ব্যবহার করা হচ্ছে, তারপরেও ইট টুক মি অলমোস্ট আ ডে নিজেকে গ্যাদার করতে। কারণ ফার্স্ট ইনস্ট্যান্টে আমি যখন এটা জানতে পেরেছি, এবং এটা আমি জানতে পেরেছি থ্রু খুবই র্যান্ডম একটা সোর্স থেকে, যে আমাকে জানিয়েছে যে ও আমি এই পেজটাতে এই ধরনের ছবি দেখেছি, এবং আমাকে তারপরে পেজের লিঙ্কটা পাঠিয়েছে। এবং ওই জিনিসটাও আমার ধরতে যে ও আচ্ছা এরকম র্যান্ডম একটা মানুষ এই ইনফরমেশনটা পেয়েছে, এবং আমার জিনিসপত্রগুলো এইভাবে ব্যবহার করা হয়েছে। সো ইভেন
এতটা এডুকেটেড থেকেও স্পেসিফিকলি এই বিষয়গুলো নিয়ে কাজ করছি তখন অনেকদিন ধরে, তারপরেও my first instinctive reaction to it was feeling যে আমি অন্য কি করতে পারতাম, লাইক আমার এখানে অন্য কিছু করা দরকার ছিল নাকি না, লাইক কিছু একটা আমি ভুল করেছি and I should have been more careful কি ধরনের পিকচার্স কোথায় যাচ্ছে, স্পেশালি ফ্যামিলি আমার ছোট বোনের ছবি যেহেতু ছিল, সো আমার প্রথমে মনে হয়েছে যে ও আচ্ছা what should I have done to ensure যে এটা না হয়, এবং it took me almost a day ওই চিন্তাটা থেকে বেরিয়ে এসে to start thinking যে আচ্ছা না, this is not my fault, and ওটা I had to keep on reminding myself যে this is not my fault. So I think bias এবং আমাদের internalized views অনেক ডিপ এবং আমরা সেটা দুই দিক থেকে আমার ভিকটিম মেন্টালিটির সাথে সাথে ওখানে চলে গেছে, যে ভিকটিম ব্লেমিং স্পেসে চলে গেছে, যদিও আমি জানি ওটা ঠিক না, এবং অ্যাজ আ পারপিট্রেটর কিংবা অ্যাজ আ লার্জার সোসাইটি ওটাও আই থিঙ্ক হয় যে আমরা যখন এই ধরনের বিষয় দেখি প্রথমেই আমাদের ওই খুবই ইন্টারনালাইজড যে জিনিসগুলো আমরা অনেক আগে থেকে শুনে আসছি দেখে আসছি সেটাই আমার ফার্স্ট ইনস্টিংক্টিভ রেসপন্স হয়ে যায়। সো আই থিঙ্ক এডুকেশনটা ইজ নট জাস্ট মোরাল বিষয়টা কি কিংবা আমার কি করা উচিত শুধু ওইটুক না, আই থিঙ্ক এডুকেশনের জায়গাটা ইজ মাচ ডিপার, যে আমার ইউজুয়াল যে বায়াসেস গুলো অনেক ইনগ্রেইন যে জিনিসগুলো আমার ভিতরে আছে সেগুলো যেগুলো আমি জানিও না, আমি ইউজুয়ালি ওগুলো নিয়ে কথাও বলি না, আমি ভাবি না ওই জিনিসটা আমার মধ্যে নাই, আমি অন্যভাবে চলাফেরা করছি, অন্যভাবে কথাবার্তা বলছি, কিন্তু হঠাৎ করে যখন কোনো কিছু আমি ফেস করি তখন কিন্তু ওই খুব খুব ইন্টারনালাইজ যে জায়গাটা একদম আমার গভীরে যে জিনিসগুলা সেটাই কিন্তু আমার ফার্স্ট রেসপন্স হয়ে থাকে। সো ওই রেসপন্সটাকে আমি কিভাবে শিফট করতে পারি, ওই রেসপন্সটা হওয়া ইজ অলসো নর্মাল। আমরা অনেক সময় বলে থাকি যে আমরা যখন কোনো কিছু দেখি ফার্স্ট যে রেসপন্সটা আসবে, ফার্স্ট যে কথাটা ভিতরে আসবে ওটাই যে নেসেসারিলি আমার ট্রুথ তা নয়, আই এম কেপেবল ওইটার সাথেও কনভারসেশন করে, নিজের সাথেও কনভারসেশন করে, আমার যদি ওই স্পেসটা থাকে যে অন্য কারোর সাথে এটা নিয়ে কথা বলতে পারি সেটা তো অবশ্যই, কিন্তু ওই ইন্টারনালাইজ বায়াসটাকে আমি কোয়েশ্চেন করতে পারছি নাকি, সেটা নিয়ে আমি রিফ্লেক্ট করতে পারছি নাকি, তারপরে আমি অ্যাকচুয়ালি এখন কি মনে করি আমার কি করা উচিত সেই প্রশ্নটা আমি করতে পারছি নাকি, করে তারপরে হচ্ছে আমার অ্যাকচুয়াল রিয়াকশনের জায়গা। সো আই থিঙ্ক এডুকেশন ইজ ডিপার দেন এটা ঠিক এটা বেঠিক, ইটস অলসো যে আমার ওই জায়গাটা আছে নাকি যে আমি নিজেকে বুঝার জায়গাটা দিচ্ছি, নিজের যে বায়াসেস গুলো আছে ওগুলো আসলেই আমি যদি মনে করি ওহো এটা তো খুব খারাপ ছিল, আল্লাহ আমি এখন এটা কাউকে বলতে পারবো না, এটা নিয়ে আমি ডিসকাস করতে পারবো না, আমার এখন আই ফিলস লাইক আ ব্যাড পারসন যে এই চিন্তাটা আমার মাথায় আসছে, তার থেকেও বড় হচ্ছে ওই চিন্তাটা মাথায় আসা ইজ কোয়াইট নর্মাল, তারপরে আমি কি করব সেইটা ইজ দ্য এডুকেশন পার্ট আই থিঙ্ক। এবং অনেক সময় আমরা ওই ডিসকাশনটা এখনো আই থিঙ্ক মেজরিটি জায়গাতে আমরা করি না, সো ওইটা একটা বড় পার্ট যেটা আই থিঙ্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়াতে আই থিঙ্ক ক্যান বি আ ফোকাস। থ্যাংক ইউ সো মাচ আপু। এখন thank you so much for letting us know of a personal experience which actually shed so much light when we come across something like this, আমরা যারা educated আছি এটা নিয়ে তাদের মধ্যেও কি রিঅ্যাকশনটা হয় because of our ingrained bias। তো এখান থেকে আপু একটা কোয়েশ্চেন করতে চাবো শরীফা আপুকে, যে আমরা as a user of the internet, আমি আপনি আমরা সবাই যারা আছি এই ওয়েবে, whenever we come across let's say a meme হতে পারে অথবা explicit content হতে পারে that we feel or know যে has been shared without consent, এখানে আমাদের কাজটা কি হতে পারে? and এটা হচ্ছে as a user number 1, number 2 যে কোয়েশ্চেনটা থাকবে যে আমাদের কাছে যখনই এরকম রিপোর্ট আসবে as a government institution cyber security থেকে, আমরা কি করতে পারি? খালি কি রিমুভ করা, নাকি আপু যেটা বললেন যে ওই সময় একটা ভিকটিমের মধ্যে দিয়ে যা যায়
ওটাকে কেটার করা বা এগুলো আমরা কিভাবে আনতে পারি, সিন্স আমাদের এখনো এই এরিয়াতে লই সেরকম এক্সিস্টেন্ট নেই। সো আমরা ল ক্রিয়েট করার সাথে সাথে কিভাবে সার্ভিস প্রভিশনটা যেটা অলরেডি আছে, আমাদের সাইবার সিকিউরিটি টিম এত ভালো কাজ করছে এন্ড দে আর ওভারলোডেড অফ কোর্স, কিন্তু কিভাবে এটা আরো বেটার করতে পারি সো দ্যাট এনিওয়ান হু ফাইন্ডস দেমসেলফ এট দ্যাট পজিশন যেখানে তার কোনো একটা ইনফরমেশন অর কন্টেন্ট উইদাউট কনসেন্ট শেয়ার করা হয়েছে, সে যেন না ভাবে যে না দিস ইজ অল মাই ফল্ট, সবাই কি ভাববে আই এম ডান ফর, বাট ভাবে যে না উই হ্যাভ প্রবাবলি সামওয়ান টু রিচ আউট টু। Good question. এখন আপার এক্সপিরিয়েন্স, আপা আই এম সো সরি ইউ হ্যাড টু go through this, এবং I hope you got over it. You feel better now after many years. এবং I really feel proud of you that you got the courage to share that you were a victim once এবং how you actually coped up with it. Very encouraging for all of us. এবং I think আমাদের ভিউয়াররা যদি দেখে পরবর্তীতে যারা এই ভিডিও রেকর্ডে আসবে, অন্তত আপনার এই পার্টটুকু সবাই একটু দেখুক যে how we should be thinking as a victim. First they should be understanding this is high likely not their fault, but in some cases এটা actually victimদের ফল্ট না হলেও অনেক সময় সচেতনতার অভাব হতে পারে। এবং I really আর্গু যে ওয়েমেনদেরকে এই নিজেদের, ওয়েমেন না যে কোনো ইউজারকেই আসলে এই কনসেনচুয়াল নিজের পার্সোনাল ইমেজ শেয়ারিং এর ব্যাপারে হার্ম গুলো নিয়ে সচেতন হওয়া উচিত, পসিবল রিস্ক গুলো নিয়ে সচেতন হওয়া উচিত। এবং since we live in a rotten society, we should be careful anyway to protect ourselves. But on top of that, হ্যাঁ যেটা কিনা হচ্ছে আমাদের মডারেটরদের পক্ষ থেকে সাজেস্ট করা হলো যে do we need new laws? Yes, legal system should catch up. Not only we need new law, but legal procedures, legal infrastructure should be capable of doing a lot more things. Why I'm saying about legal infrastructure? কারণ কিছু বছর আগেও বাংলাদেশের লিগ্যাল সিস্টেম গুলাতে, কোর্ট গুলাতে ডিজিটাল এভিডেন্সকে নেওয়ার মতো তাদের ইনফ্রাস্ট্রাকচার ছিল না। মানে আমরা ফরচুনেট যে সেটাকে আস্তে আস্তে ইনকর্পোরেট করা হয়েছে। এখন এই সোশ্যাল মিডিয়া বেসড ক্রাইম গুলোকে, সোশ্যাল মিডিয়া বেসড অফেন্স গুলাকে লিগ্যাল সিস্টেম তাহলে কিভাবে অ্যানালাইজ করবে, সেখানেও তাদের আসলে ইনফ্রাস্ট্রাকচারের উপরে জোর দেওয়া উচিত। এবং এই জায়গাটাতেই আসলে একটা ইন্টারসেকশনে আমি কাজ করি, এবং আই নো how poorly equipped these legal people যারা এখানে কাজ করে তারা how poorly equipped they are. So it's not only about coming up with new law and policies, it should be also supporting them with infrastructure. আর as a neutral user আরেকটা কোয়েশ্চেন আমাদেরকে শাকিলা করেছিল যে হচ্ছে আমরা যদি নিউট্রাল ইউজার হিসেবে বা যে কোনো ইউজার হিসেবে এই ধরনের নন কনসেনচুয়াল ইমেজটাকে অনলাইনে শেয়ার করতে দেখি, হোয়াট উই শুড বি ডুইং। ফার্স্ট, আমি যদি myself victim hoy, I should be thinking like Tasaffy apu, high likely it's not my fault. So I should be getting the courage and take whatever makes sense for me in that situation. First, obviously get my head straight. I have to fight this. I can't hide in the corner and let people do whatever with my image. I should be thinking through and find my best way to battle with that. এটা একটা। এরপরে হচ্ছে আরেকটা পার্সপেক্টিভ হতে পারে যে আমি যখন দেখছি যে আমার বন্ধুর ইমেজ বা আমার পরিচিত কারোর ইমেজ এভাবে শেয়ার করা হচ্ছে, I should be asking the other people who are sharing, বারবার আমি এটা বলছি, এটা কমিউনিটির একটা দায়িত্ব, এটা কিন্তু ভিকটিম ভার্সেস অ্যাবিউজার ব্যাটল না, এটা একটা হোল কমিউনিটির ব্যাটল। এবং অ্যাজ এ কমিউনিটি মেম্বার আই শুড বি আস্কিং দ্যাট পারসন যে তুমি যে ছবিটা শেয়ার করছো এটা কি তুমি যে ছবিতে যে ভদ্র মহিলা বা ভদ্রলোক আছেন তার অনুমতি নিয়েছিলে? রিমাইন্ড দেম পাবলিকলি। ইফ দে ডোন্ট, আইদার দে অ্যানসার ইউ অর দে গো অ্যান্ড সিক ফর কনসেন্ট। উই শুড বি আস্কিং দেম। আমরা তাদেরকে এই ইনফর্মাল জগতের ইনফর্মাল কাঠগড়ায় কিন্তু দাঁড় করাতে পারি একজন সচেতন নাগরিক হিসেবে, এবং উই শুড বি ডুইং দ্যাট।
we literally should be doing that, যে তুমি যে ছবিটা নিয়েছো তুমি কি অনুমতি নিয়েছিলে। এবং অনেক সময় এই ভুলটা আমাদেরও হয়, আমাদের যে কোনো কারোরই হয়, যে হচ্ছে আমরা অনুমতি নিয়ে নেই। এবং এই সচেতনতা আসলে অ্যাজ এ কমিউনিটি আমাদের গড়ে তোলা উচিত। আমার যদি এই অভ্যাসটা না থাকে, আমাকে গিয়ে অভ্যাসটা করতে হবে যে আরেকজনের ছবি শেয়ার করার আগে তার থেকে অনুমতি নাও, যে আমি তো আপনার ছবিটা ইউজ করতে চাচ্ছি তাসাফি আপু, আমি কি আপনার ছবিটা ইউজ করতে পারি। তাসাফি আপু হয়তো অনেক ভালো মানুষ, উনি বলবেন যে হ্যাঁ তুমি ইউজ করতে পারো, এন্ড দেন উই উইল বি এন এগ্রিমেন্ট যে হ্যাঁ কনসেন্টটা হলো। তো নন কনসেন্টুয়াল ইমেজ শেয়ারিং এর প্রথম কথাই হচ্ছে কনসেন্ট নেই, তাহলে কনসেন্ট আনতে হবে। কনসেন্ট যদি না থাকে কনসেন্ট আনতে হবে, and that's the only one way, there is no other way. So that's from my perspective. আপু আমরা এখান থেকে বেশ কিছু টেক অ্যাওয়ে পেলাম, যে এক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, দ্বিতীয়ত আমাদের কনসেন্টের বিষয়টা এখানে ফার্স্টে প্রায়োরিটাইজ করতে হবে, যে কনসেন্ট নেই তার মানে কনসেন্ট আনতে হবে। কমিউনিটি হিসেবে, এনি ইউজার অফ দি ইন্টারনেট হিসাবে আমাদেরকে সবসময় কোয়েশ্চেনটা আস্ক করতে হবে, নিজে অ্যাওয়্যার থেকে এই জিনিসটা ইনশিওর করতে হবে যে হ্যাঁ এখন আমি এটা জানি, আই হ্যাভ টু বি ওয়ান অফ দি অ্যাডভোকেটস ফর দিস, যে না আমি নিজেও এটা করব না, যে নন কনসেনচুয়ালি কারো ইমেজ শেয়ার করা, অন্য কেউ করলেও তাকে সচেতন করার চেষ্টা করব, তাকে বলার চেষ্টা করবো যে যেহেতু তোমার এটার কনসেন্ট নেই, প্লিজ ডু আস্ক ফর ইট। এখন অফকোর্স আমরা কথা বললাম যে কিভাবে ইনস্টিটিউশনাল এডুকেশন এখানে একটা রোল প্লে করতে পারে, বা কমিউনিটি হিসেবে কিভাবে একটা রোল প্লে করা যেতে পারে, গভর্নমেন্ট কিভাবে needs to catch up with the laws, but তার সাথে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করা is very very important. Technological infrastructure is very very important. কিভাবে শেখানো হচ্ছে স্কুলে is very very important. But একটা স্মল কোয়েশ্চেন যদি আমি লাস্টলি করি আপু, যে এই যে নন কনসেনচুয়াল ইমেজ শেয়ারিং এন্ড পেডলিং এর এগেইনস্টে যে আমরা কমব্যাট করতে চাচ্ছি ব্যাটলটা, there have been some international cooperations. 2019 I believe there was actually a meetup between the USA, the UK, Korea, Sweden, and a few other countries to combat technologically driven gender-based abuse, right? তো এখানে আমাদের কান্ট্রি এক, ইন্টারন্যাশনালি আমরা কি কোঅপারেশন পেতে পারি? দুই, ডাজ দিস ইন্টারন্যাশনাল কোঅপারেশন অলসো মিন যে আমরা এই যে টেক জায়ান্ট গুলা, ফর এক্সাম্পল মেটা, তাসাফি আপু যেমন বললেন যে এরকম প্রচুর ভুরি ভুরি গ্রুপস থাকে ফেসবুকে, ইমোতে, টুইটারে, নট ভেরি শিওর, বাট টেলিগ্রামে, যেখানে মানে thousands of people subscribe to not only non-consensual image sharing or peddling, but also to very hateful comments and even spreading notions or thoughts that are against the law itself of the country. তো আমরা কি ইন্টারন্যাশনাল কোঅপারেশন ট্রাই করতে পারি এখানে, besides all the things that we've talked about, যাতে আমরা এই টেক জায়ান্টস যারা প্রতিটা ইউজারের ডেটা সেল করে they're making millions, তাদের উপর একটা প্রেসার ক্রিয়েট করতে পারি, যে তারা যাতে জাস্ট ও আচ্ছা এখানে এই কমেন্টটাতে ডাই ওয়ার্ডটা লেখা, এটা কমিউনিটির এগেইনস্টে, বাট এই কমেন্টটাতে পাবলিকলি একজনকে, পাবলিক ফিগারকে হ্যারাস করা হচ্ছে, মাডস্লিঙ্গিং করা হচ্ছে, বা খুবই বাজে বাজে কথা ছড়ানো হচ্ছে তার ব্যাপারে, যেটা হয়তো মিথ্যা, বাট আমি এটা নিয়ে কিছু করব না কারণ এখানে ওই কয়েকটা সার্টেন ওয়ার্ড, ডাই, কিল, এগুলা নেই, সো দিস ইজ জাস্ট নট এগেইনস্ট মাই কমিউনিটি স্ট্যান্ডার্ড। আমরা কি আসলেও চেষ্টা করতে পারি নাকি যে এরকম টেক জায়ান্টস এর এগেইনস্টে দাঁড়ানো? ফর এক্সাম্পল আমরা জানি কিছু কান্ট্রি অনেকগুলো প্ল্যাটফর্মকে ব্যান করেছিলেন যেহেতু তারা এইভাবে গাইডলাইন গুলা মানছিলেন না, অথবা they were not complying or cooperating. তো আমরা কি আসলে এই চেষ্টাটা করতে পারি নাকি, বা কিভাবে করতে পারি? I think শরীফা আপনি মনে হয় চলে যাবেন, so if you want আপনি অ্যাড করতে পারেন, তারপর I can add some. আপনার সমস্যা নাই, আপনি শুরু করেন। ওকে, ফার্স্টলি আমি একেবারেই ব্যানিং এর প্রতি না, কারণ
banning is just cutting something off, ওটা কোনো কিছু shift করে না, change করে না। But হ্যাঁ, I think larger global coalitions হচ্ছে এগুলা নিয়ে কথা বলার জন্য, push করার জন্য, and I think to some extent কিছু কিছু আমরা ডিফারেন্সেস দেখি, ইভেন মেটা থেকেও উইভ সিন গত কয়েক বছরে তারা ডিরেক্টলি ডিফারেন্ট গ্রুপসদের কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্সেস বোঝা জানা সেই কাজগুলো করছে, তাদের পলিসি ডিপার্টমেন্ট কাইন্ড অফ আপডেট করার চেষ্টা করে। সো আই থিঙ্ক দেয়ার ইজ আ বিট অফ প্রেশার, বাট হ্যাঁ, দেয়ার ইজ আ নিড ফর মাচ বিগার প্রেশার। এবং obviously যেহেতু we are talking about global platforms, we are talking about across borders institutions, সেখানে ওই alliances গুলা definitely দরকার। শুধুমাত্র স্টেটের জায়গা থেকে না, I think even as different human rights groups, different women's rights groups, সেই সব জায়গা থেকেও different coalitions এবং pressure groups এই বিষয়গুলো নিয়ে I think ছোট ছোট রিজিয়নাল জায়গা থেকে একটু একটু কাজ হচ্ছে, বাট আই থিঙ্ক বাংলাদেশের জায়গা থেকে ওটা এখনো খানিকটা কমের দিকে আমি বলবো। ওই রিজিয়নাল স্পেস গুলাতে, গ্লোবাল স্পেস গুলাতে আই থিঙ্ক আমাদের দিক থেকেও অনেক বেশি রিপ্রেজেন্টেশন থাকা উচিত এবং এই বিষয়গুলো উঠে নিয়ে আসা উচিত। সো আমি জাস্ট ছোট করেই বললাম। I'll hand it over to Sharifa. আপা, এবার হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি নিজে ফেসবুক ফেলো, আমি 2 বছরের ঊর্ধ্বে সময় ফেসবুকের ফান্ডেড প্রজেক্টে কাজ করেছি এবং তার পরবর্তীতে আরো 2 বছর আমি বাংলাদেশে মিস ইনফরমেশন নিয়ে একবার এবং জেন্ডার পার্সপেক্টিভ নিয়ে আরেকবার দুইটো প্রজেক্টে ফেসবুক ফান্ডেড রিসার্চ প্রজেক্ট আমার রানিং ছিল গত 4 বছরে ওভারঅল। সো আই এম ভেরি ফ্যামিলিয়ার এখানে ফেসবুকের আসলে জেন্ডার ইনক্লুসিভিটি এবং জেন্ডার হ্যারাসমেন্ট এন্ড অল দিস নিয়ে পার্সপেক্টিভটা কি, এবং দে আর ভেরি সেন্সিটিভ, আই নো। এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি যে ফেসবুক ইজ ওয়ার্কিং অন ইট। ফেসবুক এই যে এখন যে বললো কতগুলো স্পেসিফিক সেন্সিটিভ ওয়ার্ড যেমন ডাই, কিল এন্ড অল দ্যাট, এই ধরনের কন্টেন্ট মডারেশন তাদের হেভিলি ফোর্সড। এটা হেভিলি ফোর্সড বিকজ এই ধরনের টেক্সট বেস মডেলগুলোকে আপনার এআই বা জেনারেটিভ টুল গুলো দিয়ে আসলে খুব ফাস্ট কন্টেন্ট মডারেট করা যায়। কিন্তু এই যে আমি বললাম যে আমি ফেসবুকের সাথে কোলাবোরেশনে রিসার্চ করি, আমি নিজেও কিন্তু একবার ফেসবুক কন্টেন্ট মডারেশনের পানিশমেন্টের মানে পানিশড হয়েছি। আই ওয়াজ অ্যাকিউজড। সেটা কি ছিল, আমি একটা মিম শেয়ার করেছিলাম, সেটার মধ্যে ছিল ওই যে অনেকে মুভিতে দেখে থাকতে পারে যে ফার্স্ট টাইম, এবং সেখানে একজন জাহাজের উপরে আছে এবং একটা দড়ি, এবং দড়ি দিয়ে হচ্ছে ওই ফাঁসির ফাঁসটা ঝুলানো। তো এআই ওটাকে ডিটেক্ট করেছে যে I was probably promoting something suicidal or something whatever. They immediately removed my content এবং আমাকে 3 দিনের জন্য ফেসবুক আসলে অ্যাক্টিভিটি রেস্ট্রিক্ট করে দিয়েছে। আমি কোথাও কমেন্ট করতে পারি না, আমি কোথাও লাইক দিতে পারি না, আমি কোথাও মেসেজ করতে পারি না, কাউকে বন্ধু বান্ধবকে বলতে পারছি না যে ভাই আমি তো এরকম একটা ধরা খেয়েছি। হ্যাঁ, they do that. I'm not saying they are not doing it. They are working on it. They are progressing. এবং এইখানে সম্ভবত অনেক সময় এই লোকাল কনটেক্সট গুলোর প্রয়োজন আছে, যে কোন ধরনের চিহ্নগুলো, কোন ধরনের সেমিওটিক্স গুলো অ্যান্টি জেন্ডার, কোন ধরনের মানে বাংলাদেশের জন্য যেগুলো হচ্ছে অ্যান্টি জেন্ডার সেটা বা অ্যান্টি ওমেন, সেটা হয়তো অন্য কোনো দেশের জন্য নর্মালাইজড, উই ডোন্ট নো। সো ফেসবুকে এই ধরনের কনটেক্সচুয়াল ইনফরমেশন গুলোর আসলে দেওয়ার দরকার আছে। আপা যেমন বললেন যে কিছুদিন পরপরই ফেসবুক আসলে ইউজারদের পার্সপেক্টিভ গুলা বোঝার চেষ্টা করে, এবং আই থিঙ্ক উই শুড বি অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি হেল্পিং ফেসবুক ডুইং দিস। আর আরেকটা জিনিস যেটা আমি বারবার মনে করি যে লোকাল কোলাবোরেশন গুলার আসলে খুব ইম্পর্টেন্ট, এবং সেটা যে শুধু পলিসি মেকারের ভার্সেস পলিসি মেকার মিটিং এ হবে তা না, এদেরকে আসলে এই সোশ্যাল মিডিয়া পলিসি মেকারদেরকে আসলে এসে লোকাল কমিউনিটির সাথে এনগেজ হতে হবে। দেন দে ক্যান গো ব্যাক টু আওয়ার হেডস, আমাদের পলিসি মেকার, এবং তাদের সাথে আলাপ করে তারা ঠিক করতে পারে যে কোন ধরনের পলিসি বাংলাদেশের কনটেক্সটে ফেসবুক বা টুইটার বা হোয়াটসঅ্যাপের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর ওই যে কয়েকদিন পর ব্যান করে দেওয়া, আপা যেটা বললেন এটার সাথে আমি 200% একমত। ইট ডাজ নাথিং। আগে দেখতে পেতাম, এখন পর্দা টেনে দিয়ে আর দেখতে পাচ্ছি না ধরনের একটা ব্যান করে
দিয়ে তো তাই হলো। যে লোকটাকে হচ্ছে আমি আজকে যেই অপকর্মের জন্য বা যেই অ্যাবিউসের জন্য আমরা ফেসবুক থেকে ব্যান করে দিলাম, সে আরেকটা ফেসবুক আইডি খুলে একই কাজ করবে। আমরা যদি পুরো ফেসবুকটাকে বাংলাদেশের জন্য ব্যান করে দিই, সে টেলিগ্রামে গিয়ে একই কাজ করবে। সো হোয়াটস দ্য পয়েন্ট অফ ব্যানিং প্ল্যাটফর্মস অর ব্যানিং অ্যাকাউন্টস? Actually, যেটা might work is moral lesson, giving a complete picture of possible harm, induced harm, এবং মানুষজন যে হ্যাঁ একটা মেয়ের খুব মন খারাপ হচ্ছে, সে কি সুইসাইড করছে, nobody would care. Probably we should making it more in a more সেন্সিবল ওয়ে, যেটা কিনা সেন্সিবল টু দিস পিপল। আমার জন্য হ্যাঁ একটা মেয়ে সুইসাইড করেছে ইজ ভেরি হার্টফুল, আমার খুবই খারাপ লেগেছে, কিন্তু যে অ্যাবিউসার তার জন্য হয়তো খারাপ লাগতে পারে এভাবে যে হ্যাঁ এই কাজটা করলে আমার আমার 100 টাকার ক্ষতি হচ্ছে, এবং বাংলাদেশের মানুষের সবার জনপ্রতি 100 টাকার ক্ষতি হচ্ছে কোনোভাবে, মেকিং ইট ইকোনমিক ড্যামেজ, মেকিং ইট সাম আদার কাইন্ড অফ ড্যামেজ, যেটা দেখানো যে হ্যাঁ হোয়াট ইট মিনস টু হ্যাভ a lot of people leaving this kind of platform, or people taking their own life, what it means to the society. এটার আরো ব্রডার ইম্প্যাক্টটাকে যদি হচ্ছে একটা হার্ম হিসেবে দেখানো যায়, I think people might care, because যে অ্যাবিউসার তারা আসলে একটু কম সেনসিটিভ হয় towards other people in the first place. So just by giving number যে এতজন মানুষ সুইসাইড করেছে বা এতজন মানুষের এই হার্ম হয়েছে may not make sense to them. So it should be a meaningful way, encouraging way to give the numbers to them, যাতে করে they start caring, they start behaving themselves. But I don't know, আমার জন্য এটা আসলে খুবই দুঃখজনক লাগে যে এই ধরনের ঘটনাগুলোর জন্য মানুষ ইভেন টেক দেয়ার ওন লাইফ। কতখানি বাজে একটা মেন্টালিটি মানুষের, যে এই ধরনের হার্ম থাকার সত্ত্বেও পিপল গুলো রিপিটেটিভলি এই ধরনের কাজ করছে। I feel sorry. This is very sad. Hello. Thank you so much, Sharifa Apu. এখান থেকে আমাদের লাস্ট কোয়েশ্চেনটা থেকে আই বিলিভ অনেক কিছু উঠে আসলো। এক, কিভাবে আমরা জাস্ট এই প্ল্যাটফর্মে বেশি শেয়ার হচ্ছে তো এখানে ব্যান করে দিব, বা এই মানুষটা শেয়ার করছে একে ব্যান করে দিব, এই রিঅ্যাক্টিভ পলিসি বা থিঙ্কিংটা থেকে বের হয়ে এসে প্রোঅ্যাক্টিভ ওয়েতে বিগ পিকচারটা পেইন্ট করে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা করা, যে এই ছোট একটা কাজ কত বড় হার্ম করতে পারেন, কত ভাবে হার্ম করতে পারে। একজনের কাছে এই একটা সিঙ্গেল কেস, দুটো সিঙ্গেল কেস যতটা না আমাদের মধ্যে এই ডেভেলপমেন্ট আনতে পারে যে না দিস ইজ রং, কিন্তু এই বিগ পিকচারটা পেইন্ট করা, সবাইকে ওটার উপর এডুকেট করা, ওইটার উপর অ্যাকচুয়াল হার্মস গুলার জন্য অ্যাকচুয়াল লেজিসলেশনস অর লজ আনা, আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড অফকোর্স যেটা আপনাদের দুজনের স্পিচ থেকে উঠে আসলো, যে লোকাল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কোঅপারেশন এন্ড কমিটমেন্ট টু ফাইটিং non-consensual image sharing and peddling is very, very important, as well as personal commitments, holding ourselves accountable. তো আজকের সেশনটা আই গেস আমরা এখানেই শেষ করছি, কারণ এই ডিজিটাল স্পেসে কনসেন্টটা নিয়ে কথা আই গেস অনেক দিন বলা যাবে। এটার ল ক্যাভিয়াটস অর ফ্যালাসিস, এটা টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টস দ্যাট আর নিডেড, ইনফ্রাস্ট্রাকচার কি নিডেড, অথবা better system provision on these aspects which is needed, এটার উপর অনেক কথা বলা যেতে পারে। বাট আই থিঙ্ক আমাদের পক্ষ থেকে from YPF we give a huge thanks যে আপনাদের এই ইম্পর্টেন্ট আইডিয়া গুলো আমাদের আজকের ওয়েবিনারে আনার জন্য, এত important insights এর উপর light shed করার জন্য, and actually starting our dialogue or on the project of non-consensual image sharing and peddling, and what we should actually be looking forward to or concentrating on as a whole community, as internet users, and as a platform that works for policy advocacies and a Bangladesh better served. Thank you so much to Sharifa Apu and Tasaffy Apu for not only sharing insights, but also their personal experiences with that much courage, and letting us know that no, whatever your experiences, you're not the one at fault here, and there are people who will support you. There are people who are actively fighting or looking to support others on these areas.
that we together are concerned. Not everyone on the internet has malicious intentions or a rotten mentality, but together we can all unite and try to combat non-consensual image sharing and peddling by starting one discussion at a time, by asking one question at a time. Thank you so much. Amader panelists there and webinar member there আর কিছু যদি add না করা থাকে, we'll be ending it here soon. Thank you so much everyone. আমাদের এই আলোচনা থেকে কেউ যদি কিছু শিখতে পারে, then it will be actually all our effort being fruitful. Sure, Apu. And in fact, Amra, the teams from YPF that have worked for this webinar, we plan on keeping this going, this dialogue on non-consensual image and content sharing going. And for that, আপনাদের আজকে যা যা suggestions বা যা যা ideas and insights উঠে আসলো আজকের webinare, we hope to share that with the broader YPF group and on all platforms we have as infographics and as insights or reports, যাতে আরো বেশি মানুষের কাছে এই মেসেজটা পৌঁছাতে পারে. Thank you so much. Thank you. Thank you. Take care. Thank you so much, Tasaffy.